আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27 পেজ ক্লাস 9 এর স্টুডেন্টরা বর্তমানে যারা 9 এ আছো, তো ভাইয়া তোমাদের অর্ধবার্ষিক এক্সাম চলতেছে তাই না, বা সামনে বার্ষিকও আছে। তো এই যে সাধারণ বিজ্ঞান আর্টস কমার্সের যারা আছো তোমাদের জন্য বিভীষিকাময় একটা সাবজেক্ট, ম্যাথের মতো তোমরা এটাকে গুরুত্ব দাও। সো এই সাধারণ বিজ্ঞানের সম্পূর্ণ বইয়ের এমসিকিউ আমরা এক ক্লাসে শেষ করে দিছি। জাস্ট এই ক্লাসটা করলে পুরো সাধারণ বিজ্ঞান বইয়ের এমসিকিউ তোমার কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এই ক্লাসের বাইরে আর অবভিয়াসলি পড়া লাগবে, ঠিক আছে, যেহেতু সাধারণ বিজ্ঞানের ম্যাথমেটিক্যাল টার্মের যেগুলো আছে ওইগুলো হচ্ছে একদম শেখা হয়ে যাবে। আর তুমি এমসিকিউ আসলে কিভাবে আসে, কিভাবে আনসার করতে হয় অ্যাপ্রোচটা শিখবে, এবং অনেক এমসিকিউ দেখবো তোমার পরীক্ষার হলে গিয়ে যে কমন চলে আসছে, টাইপ কমন চলে আসছে। এজন্য দেখতে দেখো ইনশাআল্লাহ তোমার সাধারণ বিজ্ঞানের এমসিকিউটা ক্লিয়ার হয়ে যাবে। অধ্যায় 2 এটা মেবি হচ্ছে আমাদের কেমিস্ট্রির পার্ট। এটা কি? এটা হচ্ছে অধ্যায় 2। অধ্যায় 2 দিয়ে শুরু করতেছি। তো অধ্যায়ের নাম তো তোমরা জানো, পৃথিবীতে ব্যবহার উপযোগী পানির শতকরা পরিমাণ কত? ভাই ব্যবহার উপযোগী পানি শতকরা পরিমাণ 1 ভাগ। মনে রাখবা ব্যবহার উপযোগী পানি শতকরা পরিমাণ 1 ভাগ। বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। এবং বরফ যখন পানি হয়ে যায় ওই পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবে এই যে একটার সাথে 2-3টা পড়ে যাবে। এই যে এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। এই তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে আর এই তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। সো যেই তাপমাত্রায় গলতে শুরু করে কোনো পদার্থ, এটা তার গলনাঙ্ক। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে বরফ গলতে শুরু করে। এই যে 4 ডিগ্রি সেলসিয়াস দিছে, এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সবচেয়ে পরিমাণ ঘনত্ব পাই আমরা 1000 কেজি পার মিটার কিউব। দেখো একটার সাথে অনেক কিছু শিখা হয়ে যাইতেছে না। ওকে, তো এটার আনসার হচ্ছে এটা, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। পানির ঘনত্ব কিসের উপর নির্ভর করে? মনে রাখবা পানির ঘনত্ব নির্ভর করে তাপমাত্রার উপর। পানির ঘনত্ব নির্ভর করে কোনটার উপর? তাপমাত্রার উপর। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সর্বোচ্চ ঘনত্ব পাই আমরা 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। ওই যে তাপমাত্রার উপর ভেরি করে পানির ঘনত্ব। তাপমাত্রা বাড়লে হচ্ছে কি হয়? ঘনত্বের পরিবর্তন হয়। কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা পরীক্ষায় আসবে, যাও এই যে আর একটা কোয়েশ্চেন যে কোনো বোর্ডে আসবে, ঠিক আছে। এই যে এটা আসবে, যাও এটা আসবে। নেক্সট, 1 ঘনমিটার পানির ভর কত? ভাই 1 ঘনমিটার পানির ভর, এই যে তোমাকে একটা সূত্র শিখাই, তোমরা এটা আছে আই থিঙ্ক। ঘনত্বের সূত্র হচ্ছে ভাই ρ = m/v। ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে ρ = m/v। রটা হচ্ছে ঘনত্ব, m হচ্ছে ভর, b হচ্ছে আয়তন, ঠিক আছে। এবার তোমাকে এখানে বলছে কি ভাইয়া, দেখো 1 ঘনমিটার পানির ভর কত? এবার 1 ঘনমিটার পানির ভর, ঠিক আছে। ও সরি, এটা হচ্ছে 1 ঘনমিটার পানির ভর। সো 1 ঘনমিটার মানে কি? 1 ঘনমিটার মিটার কিউব। সো আমরা সবাই জানি 1 ঘনমিটার পানির ভর হচ্ছে মানে 1 মিটার কিউব বা 1 ঘনমিটার পানির ভর হচ্ছে 1000 কেজি। 1000 কেজি এটা আমরা জানি। তারপর তুমি এখান থেকে বের করতে পারবা। দেখো m = কি পাবা? ক্রস মাল্টিপ্লিকেশন করলে b × ρ। এখানে b কত? আয়তন কত? 1 ঘনমিটার বলছে, তাহলে 1 × ρ কত? 1000। পানি ঘনত্ব 1000 আমরা জানি, সো এটা গুণ দিলে 1000 কেজি আসতেছে। তো 1000 কেজি মানে 10⁻³ কেজি, একই কথা, এটা দেখাইতে পারো। 1 কিউবিক মিটার, এই কিউবিক মিটার মানে কি? যে কিউবিক মিটার, কিউবিক মিটারটাই হচ্ছে ঘনমিটার। কিউবিক মিটার মানে ঘনমিটার। 1 কিউবিক মিটার মানে কি? ঘনমিটার। ওইটা কত কেজি? 1000 কেজি। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 কেজি ভরের পানির আয়তন কত? এইবার আয়তন বের করতে বলছে, ভালো করে বুঝছো। আমরা জানি ঘনত্ব ρ = m/v, বের করবা কি? আয়তন। তো আয়তন b = কি হবে? m/ρ হবে। m কত? 500 কেজি ভরের পানি, 500 কেজি m। ρ কত? ঘনত্ব। ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব জানি 1000। এটা হিসাব করলে 0.5 মিটার কিউব আসতেছে আয়তন। এই যে এত আসতেছে। কত ঘনমিটার? 0.5 ঘনমিটার। এই যে ঘনমিটার না, এমনিতে আয়তনের একক ঘনমিটার। সো দেখো এই যে ব্যাপারগুলো, এগুলো আই থিঙ্ক তোমরা এইভাবে পড়ছো কিনা, এগুলো যে ফিজিক্স কেমিস্ট্রি এটা এবার জিনিসপাতি তোমরা হয়তো অনেকে পারো না, বাট এগুলার মতো ইজি মানে আর কিছুই নাই। জাস্ট চুটকি মেরে আমরা শেষ করে দিব। তোমরা জাস্ট ক্লাস করতে থাকো, তারপর এমসিকিউ মুখস্থ হয়ে যাবে। পানির pH 7 এর কম হলে পানি কি প্রকৃতির? মনে রাখবা pH যদি 7 হয়, একদম 7 হইলে নিরপেক্ষ। একদম 7 হইলে নিরপেক্ষ। কি ভাই? একদম 7 হইলে নিরপেক্ষ। 7 এর যদি কম হয়, 7 এর কম, লাইক 7 থেকে যে 1 থেকে 7 এই যে পার্টটা আছে, এই 7 থেকে 1 থেকে 7 এই পার্টে হচ্ছে ভাইয়া অম্লীয় বা অ্যাসিড। অ্যাসিড, ঠিক আছে। অম্লীয় অ্যাসিড এগুলো হচ্ছে, এগুলোর pH হচ্ছে 1 থেকে 7 এবং 7 থেকে 14 মানে 7 এর চেয়ে বেশি এবং 14 পর্যন্ত এগুলো হচ্ছে ক্ষার। ক্ষার বা ক্ষারের pH। ক্ষারীয় জিনিসের pH হচ্ছে 7 থেকে 14, অ্যাসিডের pH 1 থেকে 7 এবং নিরপেক্ষ হচ্ছে 7। তাহলে পানির pH 7 এর কম হইলে পানির কি প্রকৃতির হবে? 7 এর কম হইলে দেখো 7 এর কম মানে কি? অম্লীয় না, তাহলে কি হবে? অম্লীয় বা অ্যাসিডিক।
অ্যাসিডিক বা অম্লীয়, ঠিক আছে। ওকে, জলীয় প্রাণী বেঁচে থাকার জন্য পানির পিএইচ এর পরিমাণ হচ্ছে 6 থেকে 8, ঠিক আছে, মানে পিএইচ এর মান। কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে। অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ এর মান কি হবে? দেখো, অ্যাসিডের পরিমাণ যত বাড়বে পিএইচ এর মান তত কমবে, কারণ পিএইচ হচ্ছে দেখো 1 থেকে 7 পর্যন্ত, এই রেঞ্জে হচ্ছে তোমার অ্যাসিড। পিএইচ যদি 1 থেকে 7 পর্যন্ত থাকে তাহলে হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। পিএইচ যদি 7 থেকে 14 পর্যন্ত থাকে এটা কি ভাই? এটা হচ্ছে ক্ষার। তাহলে ভালো করে বুঝো, তাইলে পিএইচ 7 হইলে নিরপেক্ষ, 7 এর কম হইলে আরেকটু অ্যাসিডিক, যত কমবে পিএইচ যত কমবে তত তীব্র অ্যাসিড হবে, পিএইচ এর মান যত কম তত তীব্র অ্যাসিড। তো অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ এর মান কি হয়? অ্যাসিড যত বাড়বে পিএইচ তত কমবে, ঠিক আছে, অ্যাসিড যত বাড়বে পিএইচ তত কমবে। ক্ষারের ক্ষেত্রে ক্ষারের পরিমাণ যত বাড়বে পিএইচ তত বাড়বে, ঠিক আছে, কারণ দেখো এই 7 হচ্ছে নিরপেক্ষ, তাহলে 8 হচ্ছে একটু ক্ষারীয়, 9 হইলে আরো বেশি ক্ষারীয়, 10 হইলে আরো বেশি ক্ষারীয়, এবং 14 হইলে একদম হাইয়েস্ট লেভেলের ক্ষারীয়, ঠিক আছে। সেমভাবে অম্লীয়র ক্ষেত্রে দেখো 7 হইলে নিরপেক্ষ, 6 যদি হয় তাহলে একটু অম্লীয়, 5 যদি হয় আর একটু অম্লীয়, 4 যদি হয় আরো বেশি অম্লীয়, একদম এইভাবে যত কমবে অম্লের পরিমাণ বা অ্যাসিডের পরিমাণ তত গাঢ় হবে। ভূপৃষ্ঠের মোট পানি শতকরা কত ভাগ মিঠা পানি? শতকরা 1% মিঠা পানি। শতকরা কত পার্সেন্ট? 1% মিঠা পানি। নিচের কোনটি জীবাণুনাশক নয়? দেখো, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, এটার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি ব্লিচিং পাউডারের সংকেত? বলো, নিচের কোনটি ব্লিচিং পাউডারের সংকেত? পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি ব্লিচিং পাউডারের সংকেত? বলো, ব্লিচিং পাউডারের সংকেত কি? ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, CaOCl। এবং এই ক্লোরিন দিয়েও কিন্তু তোমার হচ্ছে জীবাণু নাশ করা যায়। তো জীবাণু নাশক নয় কোনটা তাইলে? এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা জীবাণুনাশক নয়। নাইট্রাস অক্সাইডও জীবাণুনাশক নয়। এটা মিন্স এটার আনসার এই দুইটাই হবে, ঠিক আছে, আনসার দুইটাই হবে। এটা মেবি বুলেট দুইটাই আনসার, এই যে দুইটাই আনসার দিয়ে দিয়েছে, দুইটাই আনসার, ঠিক আছে, এই দুইটাই হচ্ছে আনসার। এটা ব্লিচিং পাউডারের সংকেত, এই যে ব্লিচিং পাউডার CaOCl, এটা কি? সোডিয়াম হাইপোক্লোরাইড, এটা কি? এটা হচ্ছে সাবানের সংকেত, সাবান, এটার নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। এটার নাম কি? বলো, এটার নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, C17H35 COO। এই যে C17H35 এটাকে বলা হয় অ্যালকাইল মূলক, এটাকে আর বন্ড লিখে, এবং সাবানের সংকেত হচ্ছে আর বন্ড COO। এটা হচ্ছে সাবানের সংকেত। আর এর জায়গায় C17H35 হইতে পারে, অথবা C18H কত হবে জানো? এখানে যেটা থাকবে এটা সংকেত এরকম হইতে হবে, CnH2n+1, এটা হচ্ছে অ্যালকাইল মূলকের সংকেত বা আর বন্ডের সংকেত। তো এবং সাবান হইতে হইলে কার্বনের পরিমাণ 12 থেকে কত পর্যন্ত হওয়া লাগে রে? সাবান হইতে হলে মেবি 12 থেকে 17, ঠিক আছে, 12 থেকে 17 আই থিঙ্ক। তো 18 হইলে হবে না। যাই হোক, এখানে সোডিয়াম স্টিয়ারেট যদি হয় তাহলে সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে এটা হচ্ছে সাবান, এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। বলছে এখানে আমাদের ছিল ব্লিচিং পাউডারের সংকেত, তাহলে এটা। নিচের কোনটি সোডিয়াম হাইপোক্লোরাইড? এই রে সোডিয়াম হাইপোক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ভালো করে বুঝো, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এবং এইটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড, এটা সোডিয়াম হাইপোক্লোরাইড, এটা ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মনে থাকবে। ওকে, তাহলে সোডিয়াম হাইপোক্লোরাইড কোনটা? হচ্ছে এইটা। কত সালে আমেরিকার ইরি হ্রদকে মৃত হিসেবে ঘোষণা করা হয়? 1960 সালে আমেরিকার ইরি হ্রদকে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করতে পারে না, বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করে না, কিন্তু কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করে। পানি উপধর্মী, ক্ষার অ্যাসিড দুই রকমই ধর্ম প্রদর্শন করে। পিএইচ এর মান 7, বিশুদ্ধ পানি হলে পিএইচ এর মান 7, দ্যাট মিনস 2 আর 3 আনসার, ঠিক আছে। পানি বিশুদ্ধকরণে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, দেখো ক্লোরিন ব্যবহার করা হয়, ব্লিচিং পাউডারও ব্যবহার করা হয়, সোডিয়াম হাইপোক্লোরাইডও ব্যবহার করা হয়, দ্যাট মিনস তিনটাই পানি বিশুদ্ধকরণে তিনটাই ইউজ করা হয়। বাংলাদেশে পানির উৎস হুমকি হলো পানির গতিপথ পরিবর্তন করা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন। আসলে সবগুলাই দেয়, পানির উৎস হুমকি হওয়ার পিছনে সবগুলাই দেয়, ঠিক আছে, সবগুলাই দেয়। নেক্সট, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ কি করে? মাটি দূষিত করে, মরণবিধি রোগ সৃষ্টি করে, অবশ্যই পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তেজস্ক্রিয় পদার্থ ক্ষতি করে, লাইক মাটি দূষিত করতে পারে, মরণবিধি রোগ। তেজস্ক্রিয় পদার্থের যে গামা রশ্মি আছে, অনেক গামা রশ্মি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, অনেক গামা রশ্মি আবার ক্যান্সার কোষ ধ্বংস করে। আর তারপরে যে ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলো তো নাম শুনছো, বম তৈরিতে ইউজ হচ্ছে ইউরেনিয়াম, এগুলো তেজস্ক্রিয় পদার্থ। রেডিয়ামের যে মানে যে তেজস্ক্রিয় রশ্মি যেগুলো আছে ওইগুলো মানুষের শরীরের দিকে যদি যায় মানে বিকলাঙ্গ হয়ে যাবে, ডেঞ্জারাস থিং। গঠন কাঠামোতে উল্লেখিত যৌগটি কি পরিমাণে পৃথিবী পৃষ্ঠে বিদ্যমান? এই যে এটা হচ্ছে কি, এই যে দেখো
পানি যেটা আছে H2O এটার গাঠনিক ধর্ম হচ্ছে এইভাবে, গাঠনিক সংখ্যা দিয়েছে ও অক্সিজেন থাকে, এটার সাথে দুইটা হাইড্রোজেন অ্যাড হয়, অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন, অক্সিজেনের হচ্ছে 2 ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এটা হচ্ছে পানির গাঠনিক সংখ্যা। তাইলে এই যে চেহারাটা এটা কার? এটা পানির, এটা কার? পানি। সো এইটা এই যৌগটা কি পরিমাণ পৃথিবী পৃষ্ঠে বিদ্যমান? এই পানিটা প্রায় পৃথিবী পৃষ্ঠের 75%ই পানি। তোমরা জানো 4 ভাগের 3 ভাগই পানি, তেমনি 75% পানি। এই যে অধ্যায় 3 কোনটা দেখি? 3 কি আমার পড়ানো? হ্যাঁ হ্যাঁ, না এটা হচ্ছে বায়োলজি পার্ট। বায়োলজি পার্টটা আমি পড়াবো না, ফিজিক্স কেমিস্ট্রি পার্ট আমি পড়াবো। সো 3 পরে পড়াবো। 4-এ যাই। 4 কি? 4 হচ্ছে বয়সন্ধিকাল, না 4ও না, তাইলে 5-এ যাব। 5-এ যাব, 5। ওকে, অধ্যায় 7। অধ্যায় 7টা কি ভাইয়া দেখি আমরা? অধ্যায় 7 কোনটি দুর্বল অ্যাসিড? এই যে অ্যাসিড নিয়ে কোনটা দুর্বল অ্যাসিড? দেখো, দুর্বল অ্যাসিড মানে হচ্ছে যেগুলা পানিতে সম্পূর্ণ বিয়োজিত না হয় না আর কি, কম পরিমাণে হচ্ছে তোমার আয়ন দেয়। সো দুর্বল অ্যাসিডের মধ্যে আছে তোমার H2CO3, CH3COOH, এটার নাম কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, যাই বলো, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এইগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। সবল অ্যাসিড কোনগুলা? যেগুলা পানিতে একদম মানে ঠিকঠাক মতো ইয়ে হয়, বিয়োজিত হয়। তো সবল অ্যাসিড হচ্ছে, দেখো সবল অ্যাসিড হচ্ছে তোমার কোনগুলা? সবল অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4, HNO3, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই টাইপের অ্যাসিডগুলো হচ্ছে সবল অ্যাসিড, ঠিক আছে? আরও আছে। তাহলে এখানে হচ্ছে কোনটা দুর্বল অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড সবল অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড সবল অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই যে নাইট্রিক অ্যাসিড, তিনটারিক অ্যাসিড সবল অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এই যে কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, ঠিক আছে? কোনটি দুর্বল অ্যাসিড? এই যে অ্যাসিটিক অ্যাসিড, আগেরটাতে আছে অ্যাসিটিক অ্যাসিড দুর্বল, হাইড্রোক্লোরিক, সালফিউরিক, নাইট্রিক এগুলো সবল, ঠিক আছে? কোনটা দুর্বল আবার আসছে? দেখো এই যে কার্বনিক অ্যাসিড, এই যে এটা দুর্বল। কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়? আংশিকভাবে বিয়োজিত হয় দুর্বল অ্যাসিডগুলো। আংশিকভাবে বিয়োজিত হয় কোনগুলা? দুর্বল অ্যাসিডগুলো। কোনগুলা? দুর্বল অ্যাসিডগুলো, একদম মুখস্থ হয়ে যাবে। তাহলে হাইড্রোক্লোরিক সবল অ্যাসিড, এটা আংশিক হবে কেন? এটা পুরোটাই বিয়োজিত হবে। সালফিউরিক অ্যাসিড সবল অ্যাসিড, এটা পুরোটাই বিয়োজিত হবে। নাইট্রিক অ্যাসিড পুরোটাই বিয়োজিত হবে। অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH বা এটা হচ্ছে এটা হচ্ছে ভিনেগার তৈরি করা হয় এই অ্যাসিড দিয়ে। এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড বা পানিতে আংশিক বিয়োজিত হয়, ঠিক আছে? নিচের কোনটি অ্যাসিড? কোনটা অ্যাসিড? ভালো করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে OH থাকলে এটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম নাইট্রেট, এটাও ক্ষার, অ্যামোনিয়াম ফসফেটও ক্ষার। জাস্ট এই যে এটার নাম কি? নাইট্রিক অ্যাসিড, এটা ভালো করে চিনো, HNO3 নাইট্রিক অ্যাসিড। এইগুলো জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। সো কয়েকটা এগুলো জাস্ট দেখলেই মনে পড়ে যাবে। নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাসিড। ভিনেগারের অপর নাম কি? ভিনেগারের অপর নাম অ্যাসিটিক অ্যাসিড। দেখো এইটা ভিনেগার, এই যে CH3COOH, এটা দিয়ে ভিনেগার তৈরি করা হয়, আমি বলছিলাম, ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক এটা মেবি দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে, মনে রাখবা সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে, এগুলো আসতে পারে। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। চাতে কোন অ্যাসিড থাকে? চাতে থাকে ট্যানিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড আসতে পারে, ঠিক আছে? অ্যাসিড। তেঁতুলে কি থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। টমেটোতে কি থাকে? টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? এই যে একসাথে কতটা MCQ শেখা হয়ে গেল। কোনটি ভিনেগারের রাসায়নিক সংকেত? এই যে CH3COOH, এটা মুখস্থ হয়ে যাইতেছে। বিস্কুট বা পাউরুটি ফুলানোর জন্য কোনটা ব্যবহার করা হয়? বেকিং সোডা, বেকিং সোডা, বেকিং পাউডার আর কি, মানে বেকিং পাউডার বা বেকিং সোডা বিস্কুট বা পাউরুটি ফুলানোর জন্য। এটার সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, এটা বেকিং পাউডার। এটার সাথে টার্টারিক অ্যাসিড মিশ্রিত থাকলে মানে এটা হচ্ছে বেকিং সোডা, মানে এটার সাথে যখন টার্টারিক অ্যাসিড মিশ্রিত করে একটা বেকিং পাউডার তৈরি করে, তখন এটা আসলে বিস্কুট বা পাউরুটি ফুলাতে সাহায্য করে। শুধুমাত্র বেকিং সোডা না, ইস্টও পাউরুটি ফুলাতে সাহায্য করে, এটা মনে রাখবা। খাবার লবণ, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এগুলো না, ঠিক আছে? সৌর বিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত ব্যাটারির অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদান কোনটা? অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদান একটাও না, এখানে দেয় না, এটা ভুল অপশন দিয়েছে। সালফিউরিক অ্যাসিড, ব্যাটারিতে থাকে সালফিউরিক অ্যাসিড। কি থাকে? সালফিউরিক অ্যাসিড। ব্যাটারিতে কি থাকে? সালফিউরিক অ্যাসিড, মনে রাখবা। সৌর বিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত ব্যাটারিতে কি থাকে? রাসায়নিক উপাদান সালফিউরিক অ্যাসিড থাকে। ব্যাটারি মানে সালফিউরিক অ্যাসিড। অ্যামোনিয়াম নাইট্রেট হইতো,
অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি দেখো, অ্যামোনিয়াম মানে হচ্ছে NH4, এটা অ্যামোনিয়াম আয়ন, এইটা NH4+, নাইট্রেট হচ্ছে NO3-, ঠিক আছে। তাহলে এটার দুজনই এক, এটার দুজনই এক, যৌগ গঠনে এরা দুজনের আদান প্রদান করে। তাহলে অ্যামোনিয়াম কি, এই যে অ্যামোনিয়াম, ঠিক আছে। নাইট্রেট কি, এই যে নাইট্রেট আছে, যে অ্যামোনিয়াম নাইট্রেট NO3, এটাই অ্যামোনিয়াম নাইট্রেট NH4 NO3, এই যে এটাই। এটা ব্র্যাকেট আমি হুদাই দিছি, কারণ দুজনই এক হলে তার ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে। এরপরে আসো খাবার লবণের সংকেত কোনটা? খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড, মনে রাখবা সবসময়, খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম সালফেট, এটা কি সোডিয়াম সালফেট। সোডিয়াম কার্বনেট, এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট, যেটা এটাকে বলা হয় তোমার হচ্ছে কাপড় কাচার সোডা, কাপড় কাচার সোডা, কাপড় কাচার সোডা বা সোডা অ্যাশ, এটাকে বলা হয় সোডা অ্যাশ, এটা। আর খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। কোন খাদ্য উপাদানটি অ্যাসিডিটি নিষ্ক্রিয় করতে পারে? আলু হালকা করতে পারে, বেশি না। অম্লীয় দ্রবণের জন্য কোনটা সঠিক? অম্লীয় দ্রবণ, অম্লীয় হইলে পিএইচ কি 7 থেকে কম হইতে হবে। অম্লীয় পিএইচ 7 থেকে কম, অম্লীয় হচ্ছে 7 থেকে কম, একদম 7 হইলে নিরপেক্ষ, এবং 7 থেকে বেশি হইলে ক্ষারীয়, ঠিক আছে। 9 থেকে বেশি তো রেঞ্জ না, 9 থেকে বেশি হইলেও ক্ষারীয়, বাট 7 থেকে বেশি হইলে ক্ষারীয়, পিএইচ 7 থেকে কম হইলে অ্যাসিডীয়। আমাদের ধমনীর রক্তের পিএইচের মান কত? 7.4। ধমনীর রক্তের পিএইচ হচ্ছে 7.4। মুখ দুয়ার প্রসাধনীর ক্ষেত্রে, দ্যাট মিনস আমাদের রক্ত কিছুটা ক্ষারীয়, মনে রাখবা। মুখ দুয়ার প্রসাধনীর পিএইচ হতে হয় 5.5, হালকা অ্যাসিডীয়, 5.5 হইতে, কারণ আমাদের ত্বকের পিএইচ 5.5। সো আমরা যদি মুখ দই, তাহলে যেটা দিয়ে দেবো ওইটা যাতে 5.5 হয়। তুমি 5.5-এর চেয়ে কম যদি কোনো কিছু বা এরকম অ্যাসিডিটি কোনো কিছু দিয়ে মুখ পরিষ্কার করো, তোমার চামড়া জ্বলে যাবে, ঠিক আছে। এজন্য আমাদের ত্বকের পিএইচ 5.5। তুমি যেই প্রসাধনীটা ইউজ করবা ওইটার পিএইচ যদি 5.5 না হয়, তাহলে তোমার এই যে মুখের চামড়া সমস্যা হবে। যারা মেয়েরা আছো তোমরা কি এটা কি জানি মুখে টুকে লাগাও না, তো এগুলা বুঝা, সবগুলোতে পিএইচ লিখা থাকে না, বাট যেই প্রসাধনীগুলা স্ট্যান্ডার্ড মানের বা ভালো কোম্পানিগুলো তৈরি করে, এগুলা পিএইচ 5.5-এর আশেপাশেই হয়, ঠিক আছে। বাট যেগুলো অনেক সময় নকল বের করে না, ওরা পিএইচ 5.5, পিএইচ কি ওইটাই বুঝে না। তোমাকে যেটা দিবে, যা পাইছে পুরো পারলে অ্যাসিড ঢুকাই দিয়ে দিবে এর মধ্যে, যে একসাথে চামড়া টামড়া জলে সাদা হয়ে যাক, মুখ শেষ একদম। মানে না, তোমাদের ক্রিম অনেকে ইউজ করে কেন? যে কি ফেয়ার লাভলি কি ত্বকের গ্লো হবে এবার আরও উজ্জ্বল, দ্বিগুণের চেয়ে সাদা না, এটা হচ্ছে রিনের এড, মেবি রিন। আচ্ছা সমস্যা নেই, ত্বকের এড কোনটা দিয়ে দিয়ে যে ফেয়ার অ্যান্ড লাভলি, কালো থেকে সাদা হইতেছে, ঠিক আছে। যদি সম্ভব হইতো যে লাইক মানে আরও সাদা করতে চাইতো, পিএইচ আরও কমাই দিত, পুরো অ্যাসিড দিয়ে দিত, যে একদম চামড়া বের হয়ে একদম ভেতরে সাদা চলে আসে, ঠিক আছে। ত্বকের উজ্জ্বলতায় ভেতরের স্পটগুলো দেখে কালো দাগ দূর করে না, তো ভাই একদম দূর করতে চাইলে অ্যাসিডই দিয়ে দেওয়া, যে পুরো মানে আরও পিএইচ আরও কমাও, একদম পুরো যাতে সাদা হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমি মজা করলাম। 5.5 যদি হয় পিএইচ, তাইলে বুঝবো এটা ত্বকের পিএইচ। এই পিএইচের আশেপাশে মানগুলো হচ্ছে তোমার ইয়ের জন্য ইউজ করতে পারবা। কার জন্য বলো, কার জন্য? ওই যে ত্বক মুখ দেওয়ার ক্ষেত্রে। মিথাইল রেড ক্ষারকে কোন বর্ণ দান করে? মিথাইল রেড, এটা হচ্ছে অম্লীয় নির্দেশক ক্ষারক, অ্যাসিড নির্দেশক ক্ষারক। মিথাইল রেড না, সরি, মিথাইল অরেঞ্জ হচ্ছে ক্ষারকে, মিথাইল রেড এটা হচ্ছে অম্লীয় আর কি, এটা 3.7। আচ্ছা, মিথাইল রেড ক্ষারকের কোন বর্ণ দান করে? এটা তোমাদের বই কেমন আছে জানি না, বাট মিথাইল রেড ক্ষারকে হলুদ বর্ণ দান করে, ঠিক আছে। নিচের কোনটা ক্ষারক? সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে লবণ। এই যে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এই যে ফসফরিক অ্যাসিড, H3PO4, এটা কি ফসফরিক অ্যাসিড। H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষারক। দেখো যেটার মধ্যে OH আছে সরাসরি, এই OH- মানে হচ্ছে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষারক। কোনটি মিল্ক অব লাইম? আচ্ছা, মিল্ক অব লাইম কোনটা? এই যে কুইক লাইম, যেটা এটাই মিল্ক অব লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাই, ঠিক আছে, মিল্ক অব লাইম, ঠিক আছে না? এটা না, আমার ফোনটা দিস, এটা হচ্ছে চুন, ঠিক আছে। এটা হচ্ছে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট কি চুনা পাথর, ক্যালসিয়াম অক্সাইড চুন, আসতে পারে সংকেত আসতে পারে। এটা জিঙ্ক কার্বনেট, ঠিক আছে, এটাকে জিঙ্ক কার্বনেটকে বলা হয় ক্যালামাইন। একটু মুখস্থ করে রাখো, কাজে আসতে পারে। এইবার কথা হচ্ছে ভাইয়া, বিজ্ঞান পড়াইতেছি, আইসিটি পড়াইলাম, মানে একটা জেনারেশন একদিনের, মানে লাইক তোমরা জানো আইসিটি যখন ভিডিও আপলোড দিই, আমি ভিডিও আপলোড দিছি বিকালে,
বিকাল থেকে সকালে এক্সামে যাওয়ার আগ পর্যন্ত এখানে সময় ছিল মাত্র 12 থেকে 10-12 ঘন্টায় আর কি, মানে পোলাপান পড়ছে এই 7-8 ঘন্টা, ঠিক আছে, টাইম পেয়েছে পড়ার ক্ষেত্রে, আমি ধরলাম 10 থেকে 12 ঘন্টা বা 14 ঘন্টা। এই 14 ঘন্টায় 3 লাখ স্টুডেন্ট আমার আইসিটি ক্লাস করে গেছে। 3 লাখ স্টুডেন্ট, দ্যাটস হিউজ। এত স্টুডেন্ট ক্লাস করছো, আইসিটি কমন আসছে। এইচএসসিতে আইসিটি পড়তে হবে না, এসএসসি পরেই এইচএসসি আইসিটির কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। এসএসসি পরেই মানে কিছুদিন পরেই আমরা এইচএসসি আইসিটির ক্লাস শুরু করে দিব। ওইটা অল্প সময়ের মধ্যে, তোমার মেইন কলেজ শুরু হওয়ার আগে এইচএসসি আইসিটি বই আমি শেষ করে দিয়ে দেওয়ার ট্রাই করবো, লাইক অল্প সময় শেষ করে দিয়ে দিব, ঠিক আছে। সো এইচএসসি আইসিটি কোর্সে ভর্তি চলতেছে। যারা প্রি বুক করছো বা প্রি বুক এখনই করতে পারবা, কমেন্টের লিঙ্ক আছে, তোমরা মাত্র 1200 টাকায় ফুল এইচএসসি আইসিটি কোর্স আমার কাছে পড়তে পারবে, একদম বেসিক থেকে পড়াবো। এইচএসসি আইসিটি হিউজ ব্যাপার সেবার, এসএসসিতে কিছুই ছিল না, এইচএসসি আইসিটিতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো এই এইচএসসি আইসিটি যারা পড়তে চাও সবারই তো এইচএসসিতে আইসিটি থাকে, তো 1200 টাকা দিয়ে কিনতে পারবো কোর্সটা। জাস্ট এই হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ দাও, বলো যে ভাই আমি এইচএসসি আইসিটি কোর্সটা কিনে ফেলতে চাই, এখনই কিনে ফেলো, ঠিক আছে, পরীক্ষার মাঝামাঝি সময়। বাট 15 মের আগে যদি না কিনো তাহলে কিন্তু এটা 2000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। সো এটা ডিসকাউন্ট চলতেছে, 1200 টাকায় ভর্তি হয়ে যাবে যারা ভর্তি হইতে চাও আমার কাছে আইসিটি পড়তে চাও, ঠিক আছে। আর্টস কমার্সের পোলাবানদেরও কিছু পড়াই, সমস্যা নাই তো। এটা কি দাগাইছি। এরপরে টুথপেস্টের পিএইচ কত? টুথপেস্টের পিএইচ 9, 10 বা 9, 11 মধ্যে থাকে, ঠিক আছে। টুথপেস্টের পিএইচ এটা একটু ক্ষারীয় হয় টুথপেস্ট। কাপড় কাচার সাবানের রাসায়নিক নাম কি? যে কাপড় কাচার সাবানের নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। দেখো সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম স্টিয়ারেট। দেখো কাপড় কাচার সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। এটার সংকেত হচ্ছে C17H35COON। এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেটের সংকেত, ঠিক আছে। ওকে, পটাশিয়াম স্টিয়ারেট হচ্ছে C17H35COOK। দুইটাই হচ্ছে সাবান, বাট কাপড় কাচার জন্য আমরা সোডিয়াম স্টিয়ারেট ইউজ করি, মনে রাখবা। এগুলো বুঝছো? এই যে হালকা পাতলা আমার কাছে এগুলো পড়তেছো না, তুমি ভালো করে চিন্তা করে দেখো। এই যে সাধারণ জিনিসপাতি আমি পড়াইতেছি, তো তোমাদের কাছে হয়তো কঠিন লাগতো, বাট এগুলো তো অনেক ইজি। আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে আরও ডিপ কনসেপ্ট পড়াই, আরও হিউজ ব্যাপার সেবার পড়াই। তো এই সায়েন্স তোমরা আর্টসে পড়তেছো, সমস্যা নেই। তো আমি আর্টসে বলে আমাদেরকে এটা বলতে, সায়েন্সে পড়লে আরও ভালো লাগতো। লাইক সায়েন্সে পড়াশোনা বুঝতে পারলে, তোমরা আর্টসে তো খালি মুখস্থ করছো, ইতিহাস পড়ছো, আমি জানি না কেমনে কী আছে, বাট সায়েন্সের ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম। লাইক তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি ইজিলি সব শেষ করতে পারবা, আর যদি বুঝতে না পারো তোমার জন্য আর্টসই বেটার ভাই। বুঝতে না পারলে একদম হচ্ছে সাগরের মধ্যে পড়ে যাবা। যাই হোক, সোডিয়াম স্টিয়ারেটের সঙ্গে C17H35COON, এটা আগে বলছি না, এটা সোডিয়াম স্টিয়ারেট, এটা পটাশিয়াম স্টিয়ারেট। কপার সালফেট ইন্টু 5 অনু পানি, এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল অথবা তুতও বলা হয় এটাকে তুতেও বলা হয়, তুত এটাও বলা হয়। এরপরে এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট 10 অনু পানি। এই যে এইটা হচ্ছে কাপড় কাচার সোডা, মানে সোডা অ্যাশ, এটা দিয়ে কাপড় করে, মানে কাপড় কাচার সোডা এটা, ঠিক আছে। কাপড় কাচার সোডা এটা সোডিয়াম কার্বনেটের সাথে 10 অনু পানি, এটা কাপড় কাচার সোডা। এটা হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট, এটা সোডিয়াম স্টিয়ারেট। তুতের সংকেত কি? যে কপার সালফেট ইন্টু 5 অনু পানি, একটু আগে দিচ্ছি, এটা ব্লু ভিট্রিয়ল বা তুত, ঠিক আছে। এটা হচ্ছে কপার সালফেট ওয়াহেড। যাই হোক, প্রথম অধ্যায় দিয়ে আচ্ছা, তো আমাদের প্রথম অধ্যায়ের প্রথম কোয়েশ্চেন আমাদের সামনে যেটা এসেছে সেটা হচ্ছে কোনটি স্টার্চের প্রধান উৎস। এখন স্টার্চের উৎস, স্টার্চ জিনিসটা কি? আমরা যেটা শর্করা জাতীয় খাবার হিসেবে খাই সেটাই স্টার্চ। এখন আমরা যদি শর্করা চিন্তা করি বা স্টার্চের উৎসের কথা চিন্তা করি, এখানে দেখতে পাবা আম তো কখনোই স্টার্চ না, আম হচ্ছে ফলের মধ্যে। গাজর হওয়া আমাদের সম্ভব না। রয়েছে ধান, রয়েছে বাদাম। আচ্ছা, আমরা নর্মালি খাবার হিসেবে কি খাই? আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, আমরা যে ভাত খাচ্ছি, রুটি খাই, গম খাই, এগুলো হচ্ছে শর্করা জাতীয় বা স্টার্চ জাতীয় খাবার। তাহলে এইটা আমরা শিওর বলতে পারি যে এখানে আমার ধান হচ্ছে গিয়ে শর্করা জাতীয় খাবারের প্রধান উৎস। আমাদের বইয়ে কিন্তু এই যে ধান ছাড়াও আমাদের বইয়ে শর্করা জাতীয় খাবার হিসেবে গমের কথা উল্লেখ করা হয়েছে। আলু স্টার্চের একটা অনেক ভালো উৎস, এইটাও তোমরা এক্সট্রা ইনফো হিসাবে মনে রাখতে পারো। যতক্ষণ তোমরা এমসিকিউ পড়বা, একটা জিনিস মনে রাখবা, আনসার মুখস্থ করবা না, তোমরা চিন্তা করবা এইটা কেন আনসার হলো, তাহলে ওই এমসিকিউটা তোমার জীবনে ভুল হবে না। আমরা পরের এমসিকিউয়ে যাচ্ছি।
আচ্ছা, নিচের কোনটিকে দেহ গঠনের খাদ্য বলা হয়? দেহ গঠনের খাদ্য। আচ্ছা, আমরা যদি নর্মালি চিন্তা করি দেহ গঠনের জন্য আমরা কোন টাইপের খাবার খেয়ে থাকি, সবার মনেই আশা করি প্রোটিন চিন্তাটা আসা উচিত। কেন আসা উচিত? দেখো, যখন তুমি হচ্ছে জিম করবা বা বডি বিল্ডিং পর্যায়ে যাবা বা নর্মালি তোমার যদি স্বাস্থ্য খারাপ থাকে, তোমাকে ডাক্তার বলবে বেশি বেশি করে প্রোটিন খাও, দুধ খাও, ডিম খাও, মাংস খাও, তোমাকে বলবে না বেশি বেশি ভাত খাও। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে আমাদের বডি বিল্ডিং, আমাদের দেহ গঠন করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে কে? সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে আমিষ বা প্রোটিন। শর্করা আমাদের দেহের জন্য দরকারি। শর্করা আমাদের দেহে তাপশক্তি উৎপন্ন করবে। শর্করা আমাদের দেহটাকে, আমি যে কথা বলতেছি, সারাদিন কাজ করতেছি, তোমরা লেখাপড়া করতেছো, কাজ করতেছো, সেগুলোর জন্য শক্তি দিবে। কিন্তু শর্করা তোমার দেহ গঠনে সাহায্য করবে না, দেহ গঠনে সাহায্য করবে আমিষ। সেম জিনিসটা যাচ্ছে স্নেহর ক্ষেত্রে। এখানে স্নেহর কাজ হচ্ছে, স্নেহ জাতীয় পদার্থের কাজ সবচেয়ে বেশি ও কাজ করে তোমার বডির তাপশক্তি উৎপন্ন করার ক্ষেত্রে। তো আমার বডির তাপশক্তি উৎপন্ন করতে দরকার স্নেহের কাজ। তো এখানেও এইটাকে আমরা এক্সক্লুড করতে পারি। আর ভিটামিন হচ্ছে আমাদের দেহকে রোগ প্রতিরোধ ক্ষমতা দিবে, সো থাকবে না ফর শিওর। এখানে আমার আনসার হচ্ছে গিয়ে আমিষ। আমরা পরের এমসিকিউতে যাচ্ছি। আচ্ছা, আমাদের পরের এমসিকিউ হচ্ছে সুক্রোজের উৎস কি? ওকে, এখন কথা হচ্ছে সুক্রোজ জিনিসটা কি। সুক্রোজ হচ্ছে নর্মালি আমরা যেটাকে চিনি বলে থাকি। সুক্রোজ মানে হচ্ছে গিয়ে এক কথায় চিনি। সুক্রোজ এক কথায় হচ্ছে গিয়ে চিনি। এটা হচ্ছে এক প্রকারের গ্লুকোজ। গ্লুকোজের মধ্যেই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ এইসব থাকে। এটার মধ্যে আমরা নর্মালি সুক্রোজ বলতেই বুঝবো কি চিনি। এখন একটা জিনিস চিন্তা করো, এটা তো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি না যে আখ থেকে চিনি উৎপন্ন করা হয়? কখনো কি শুনছো আপেল, পেঁপে থেকে বা তরমুজ থেকে চিনি উৎপন্ন করা হয়েছে? কখনো না। এখানে আমাদের কোয়েশ্চেনটা যখন আসবে যে সুক্রোজের উৎস কোনটি, তুমি চোখ বন্ধ করে এটার আনসার হিসাবে আখ দিতে পারো, কারণ আখ থেকেই হচ্ছে সবসময় চিনি উৎপাদন করা হয়ে থাকে, আর সুক্রোজ হচ্ছে চিনিকেই এখানে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনটি প্রোটিন সমৃদ্ধ খাবার? কোনটি প্রোটিন সমৃদ্ধ খাবার? আমাদের হচ্ছে এখানে হচ্ছে খাবারের উৎস সম্পর্কে জানতে হবে। তাহলে আচ্ছা, আমরা ফার্স্টে একটা জিনিস চিন্তা করি, আমাদের খাদ্যের উপাদান কি? আমাদের খাদ্যের উপাদান হচ্ছে গিয়ে টোটাল উপাদান হচ্ছে গিয়ে 6টি। 6টির মধ্যে তোমার আমরা মেইনলি সবচেয়ে বেশি খেয়ে থাকি কি? শর্করা, তারপর আসে আমিষ, আর আসে হচ্ছে গিয়ে স্নেহ। এখন এই তিনটা হচ্ছে আমরা মোস্টলি খেয়ে থাকি। এছাড়া ভিটামিন, খনিজ লবণ, পানি এগুলো আছে আমরা জানি। এইখানে একটা জিনিস যদি চিন্তা করো, মিষ্টি আলু হচ্ছে শর্করা জাতীয় খাবার। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে প্রোটিন জাতীয় খাবার কি। প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে আমিষকে অ্যাকচুয়ালি ইংলিশে ওরা প্রোটিন বলে থাকে। তো প্রোটিনের উৎস চিন্তা করলে আমরা ফার্স্টেই কি মিষ্টি আলুকে বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, চিনি কি ছিল? সুক্রোজ কি? সুক্রোজ হচ্ছে শর্করা জাতীয় খাবারের অংশ। তাহলে এখানে আমার চিনিও বাদ থাকলেও আমার কাছে ঘি আর বরবটি। একটা জিনিস চিন্তা করবা, ঘি বা তেল জাতীয় যত খাবার আছে, সয়াবিন তেল হোক, সরিষার তেল হোক, চর্বি, ঘি, মাখন, চিজ, এগুলো সব হচ্ছে গিয়ে স্নেহ জাতীয় খাবারের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের হাতে রইল কি? বরবটি। এই বরবটি হচ্ছে আমাদের প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রোটিন কিন্তু আমরা 2 উৎস থেকেই পেতে পারি। মাছ, মাংসতেই যে শুধু প্রোটিন আছে ব্যাপারটা এমন না। আমরা হচ্ছে শিমের বিচি, ডাল, তারপর হচ্ছে এই যেরকম বরবটি, এসব থেকেও আমরা প্রোটিন পেতে পারি। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের জন্য, পরিপাককৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের কোথায় সংযোজিত হয়? এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি মনে হতে পারে। আমরা যে খাবারটা খাই সেটা আমাদের বডির
কোথায় সংযোজিত হয়? আচ্ছা, তো সেইটার জন্য আমাদেরকে আগে একটা নর্মাল কোষের গঠন পড়তে হবে। গঠন একটা কোষের কি থাকে? একটা কোষে থাকে হচ্ছে গিয়ে তোমার প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস। এখন আমরা নর্মালি যদি এইখানে দেখি, দেখো এখানে একটা জিনিস লেখা আছে কোষ গহ্বর। একটা জিনিস যেটা হলো আমাদের মানব কোষে কিন্তু কোনো কোষ গহ্বরই থাকে না, থাকলেও সেটা অনেক ছোট এবং মোস্টলি থাকেই না। তো এখানে আমরা কোষ গহ্বরকে যে কোনোভাবে তোমার হচ্ছে বাদ দিয়ে দিতে পারি। তারপর আমাদের আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। আমাদের অ্যাকচুয়ালি কনফিউশন হবে এই তিনটা অপশন নিয়েই, যে খাদ্যটা সংযোজিত হচ্ছে কোথায়, সাইটোপ্লাজমে, প্রোটোপ্লাজমে নাকি মাইটোকন্ড্রিয়াতে। একটা জিনিস মনে রাখবা, তোমার প্রোটোপ্লাজম হচ্ছে একটা কোষের সম্পূর্ণ অংশ, এবং ওই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিলে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে গিয়ে তোমার সাইটোপ্লাজম। ঠিক আছে, তো এখন খাদ্য মেনলি আমরা মাইটোকন্ড্রিয়ার একটা জিনিস কি জানি, যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে পাওয়ার হাউস অফ সেল। এখন মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেল মানে কি? পাওয়ার হাউস অফ সেল মাইটোকন্ড্রিয়া বলতে এখানে বোঝায় যে মাইটোকন্ড্রিয়াতে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো পরিপাক হয়ে শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়াতে তাহলে কি হচ্ছে, খাবার যেটা খাচ্ছি সেটা পরিপাক হয়ে শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে মাইটোকন্ড্রিয়াতে খাবার থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, তোমার শোষিত খাদ্য সংযোজিত হয় না। মাইটোকন্ড্রিয়াতে কি হবে, শক্তি উৎপন্ন হবে। আর আমরা যদি সাইটোপ্লাজমের চিন্তা করি, সাইটোপ্লাজম তো মানে মাইটোকন্ড্রিয়া তো ঘুরে ফিরে ওই সাইটোপ্লাজমেরই একটা অংশ, তাহলে এখান থেকে আমরা সাইটোপ্লাজমকেই বাদ দিতে পারি। তাহলে আমাদের হাতে থাকতেছে কি, প্রোটোপ্লাজম। দিস ইজ ইউর আনসার। পরিপাকৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের কোথায় সংযোজিত হবে? আমাদের কোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হবে। নেক্সট কোয়েশ্চন দেখো, এখানে লেখা আছে দুধের শর্করার নাম কি? এইটা কিন্তু আমাদের হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দুধের শর্করার নাম কি? তো শর্করার তার মানে অনেক নাম আছে, রাইট? আচ্ছা, আমরা যদি এইখানে বিষয়টা ভালো করে দেখতে যাই, গ্লুকোজ হচ্ছে শর্করার সবচেয়ে সরলীকৃত একটা রূপ। এখন গ্লুকোজ কিন্তু আমরা দুধে পাই না। গ্লুকোজ আমরা নর্মালি হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি সেখান থেকে, সেই খাবারটা পরিপাক হয়েই সকল খাবার থেকেই গ্লুকোজ আসতেছে। আমরা নিজেরা যেই খাবারগুলো খেয়ে থাকি বেশিরভাগ খাবার থেকে ঘুরে ফিরে আমাদের বডিতে গ্লুকোজ আর গ্যালাক্টোজ এসে থাকে। আর আমাদের ল্যাকটোজ আর মল্টোজ দুইটা জিনিস রয়ে গেল। একটা জিনিস মনে রাখবো, আমরা যাই খাই না কেন বেশিরভাগ খাবার পরিপাক হয়ে কিসে রূপান্তরিত হয়? গ্লুকোজ আর গ্যালাক্টোজে। তার মানে এখানে দুধের সাথে গ্লুকোজের সম্পর্ক নাই বললেই চলে। গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ দুইটাকে আমরা এখান থেকে বাদ দিতে পারি। এখন আমার রয়ে গেল ল্যাকটোজ অ্যান্ড মল্টোজ। আচ্ছা, আমরা যেমন বলেছিলাম সুক্রোজ মানে চিনি, ঠিক তেমনভাবে মল্টোজও হচ্ছে তোমার অন্য একটা রূপের চিনি। মল্টোজ আমরা মেনলি হচ্ছে তোমার বিভিন্ন মধু থেকে পেয়ে থাকি। তাহলে এখানে আমরা মল্টোজটাকেও এক্সক্লুড করে দিতে পারি। তো আমাদের হাতে কি থাকলো? ল্যাকটোজ, যেটা হচ্ছে গিয়ে দুধের শর্করার নাম। একটা জিনিস চিন্তা করো তো, আমরা তোমার ছোট বাচ্চাদেরকে কি খেয়ে থাকি? যদি মার বুকের দুধের বাইরে কিছু খাওয়ানো হয়, সবাই একটা ওয়ার্ড হয়তো শুনে থাকো, ল্যাক্টোজেন। এই জিনিসটা ল্যাকটোজ ওয়ার্ডটাই হচ্ছে মিন করে যে তোমার দুধ রিলেটেড। ল্যাকটোজ জিনিসটাই মিন করে হচ্ছে গিয়ে দুগ্ধ জাতীয়, অনেকটা ডেইরি টাইপের শব্দের মতোই ল্যাকটোজ মিনই করে দুগ্ধ জাতীয়। তাহলে অফকোর্স ল্যাকটোজ হচ্ছে গিয়ে দুধের শর্করার নাম হবে। আমরা নেক্সট এমসিকিউতে যাচ্ছি। এখানে খাদ্যের উপাদান কয়টি কোয়েশ্চেন আসছে? আমি একটু আগেই মনে হয় এই জিনিসটা দেখে আসছি যে আমাদের খাদ্যের উপাদান হচ্ছে 6টা। কি কি? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এদের মধ্যে আমরা অন্যভাবে ভাগ করতে চাইলে দেখো, আমরা প্রধানত 3টা খাবার উপাদান গ্রহণ করি, যেটা হচ্ছে গিয়ে শর্করা, আমিষ, স্নেহ। এছাড়া আরও 3টা গ্রহণ করি, যেটা হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি। কিন্তু ওভারঅল যদি আমি বলতে চাই সেটা হচ্ছে খাদ্যের উপাদান হবে টোটাল 6টা, এবং কি কি সেটার নামও আমরা অলরেডি জানি। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের, প্রাণীরা খাদ্যের মাধ্যমে কোনটি গ্রহণ করে?
আচ্ছা, এটা তো একদম জেনারেল নলেজ ভিত্তিক কোয়েশ্চেন হয়ে গেল না, যে আমরা খাদ্যের মাধ্যমে কোনটি গ্রহণ করি। দেখো এখানে আমাদের যে 4টা অপশন আছে, বায়ু, তাপ, আমরা কি কখনো সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করি? কেউ কি বাতাস খায় আর তাপ খায়? আচ্ছা, আর আমাদের এখানে আর কি আছে? শর্করা আছে আর এনজাইম আছে। এখানে তোমার এনজাইম জিনিসটা কি? এনজাইম জিনিসটা হচ্ছে এমন একটা তোমার জৈব রাসায়নিক বস্তু। এনজাইম হচ্ছে এমন একটা জৈব রাসায়নিক বস্তু যেটা আমাদের শরীরের অভ্যন্তরে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, এবং এই এনজাইমটা আমাদের বডিতেই তৈরি হয়। তাহলে এনজাইমও কিন্তু আমরা খাই না। তো ফাইনালি আমাদের থাকলো কি? শর্করা। তো আমরা খাদ্যের মাধ্যমে কোন জিনিসটি গ্রহণ করতেছি? সেই শর্করা। পরের কোয়েশ্চেন হচ্ছে, যকৃতে শর্করা কি রূপে থাকে? আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে একটু আমাদের যে খাদ্য পরিপাক জিনিসটা আছে সেটাকে মনে করতে হবে। আমরা যে মুখ দিয়ে খাবার খাই, ধরো আমি ভাত খেলাম, আমার পেটে কি ওইটা ভাত হিসাবেই থাকবে? মোটেও না। এই খাদ্যটা ধীরে ধীরে পরিপাক হয়ে আমার বডিতে যে প্রত্যেকটা কোষ আছে সেই প্রত্যেকটা কোষে যেতে হবে। আমরা দেখেছি কোথায় যায়? কোষের প্রোটোপ্লাজমে। সেই কোষের প্রোটোপ্লাজমে গিয়ে তারপর হচ্ছে বিভাজিত হয়ে ও শক্তি দিবে আমার শরীরকে। তো এইখানে আমাদের যে খাবারগুলো আছে সেগুলো আমরা যেভাবে খাই সেভাবে থাকে না, ওরা ভেঙে ডিফারেন্ট ফর্মে আমাদের বডির কোষগুলোতে চলে যায়। এখন এখানে দেখো যে 4টা জিনিস আছে, এই 4টা জিনিসের মধ্যে এক তো হচ্ছে গিয়ে আমাদের সেলুলোজ অ্যান্ড ফ্রুক্টোজ। সেলুলোজ একটা জিনিস মনে রাখবা, সেলুলোজ প্রাণী কোষেই পাবা না। সেলুলোজ হচ্ছে গিয়ে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। সেলুলোজ হচ্ছে উদ্ভিদ কোষের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। তাহলে সেলুলোজকে আমরা বাদ দিতে পারি। ফ্রুক্টোজ হচ্ছে এখানে আমার ফ্রুট সুগার। ফ্রুক্টোজ শুধুমাত্র ফলমূলে পাওয়া যায়, ফ্রুক্টোজ আমাদের বডিতে কখনো পাওয়া যাবে না, সেজন্য আমরা হচ্ছে এখানে ফ্রুক্টোজকেও বাদ দিতে পারি। তাহলে এখন আমার বডিতে কি থাকলো? শ্বেতসার আর গ্লাইকোজেন। শ্বেতসারের আরেকটা নামই কিন্তু ছিল তোমার স্টার্চ, যেটা সম্পর্কিত একটা এমসিকিউ আমরা শুরুতে পড়েছিলাম। আচ্ছা, শ্বেতসার বা স্টার্চ, এই শ্বেতসার বা স্টার্চ হচ্ছে উদ্ভিদের কোষে সঞ্চিত খাদ্যের রূপ। আমরা প্রাণীরা নিজেদের দেহে খাদ্য সঞ্চয় করি গ্লাইকোজেন রূপে, উদ্ভিদ নিজেদের দেহে খাদ্য সঞ্চয় করে হচ্ছে স্টার্চ রূপে। তাহলে একটা জিনিস মনে রাখবা, প্রাণীদেহের সঞ্চিত খাবার মানেই হচ্ছে গ্লাইকোজেন, আর উদ্ভিদ দেহে সেই সঞ্চিত খাবার হচ্ছে গিয়ে স্টার্চ, আর যেটাকে বলা হয় শ্বেতসার। এই যে আমরা তোমার হচ্ছে ভাত খাই, ধান, গম, এইগুলাতে হচ্ছে যে স্টার্চটা থাকে সেই স্টার্চটাকে আমরা খাদ্য হিসাবে নিচ্ছি। আমাদের বডিতে কিন্তু আগে থেকে স্টার্চ থাকতেছে না। তাহলে আমরা মানুষরা নিজেদের যকৃতে কিভাবে খাদ্য সঞ্চয় করি, কি রূপে খাদ্য সঞ্চয় করি? আমরা হচ্ছে গ্লাইকোজেন রূপে খাদ্য সঞ্চয় করে থাকি। মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? আচ্ছা, এখন অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি? অ্যামাইনো অ্যাসিড জিনিসটা হচ্ছে প্রোটিনের সরলীকৃত রূপ। প্রোটিনের সরলীকৃত রূপ হচ্ছে গিয়ে এই অ্যামাইনো অ্যাসিড। ঠিক তেমনইভাবে তোমার আমরা যে শর্করা জাতীয় খাবার খাই সেইটারও সরলীকৃত রূপ হচ্ছে গিয়ে মনোস্যাকারাইড আর গ্লুকোজ। আমরা যে স্নেহ জাতীয় খাবার খাই সেইটার সরলীকৃত রূপ হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, ওইটা আমাদের এখানে লাগতেছে না, আমাদের যেটা লাগতেছে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড জিনিসটাকে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের সরলীকৃত রূপ। এখন মানুষের শরীরে কত প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে? মানুষের শরীরে হচ্ছে তোমার 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে।
আচ্ছা, এই 20 প্রকারের মধ্যে কিন্তু সবগুলো আমাদের বডিতে তৈরি হয় না। 8টা আমাদের বডিতে তৈরি হয়, বাকি 12টা হচ্ছে আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে খেয়ে থাকি। খাবারের সাথে ওই যে পুষ্টিকর উপাদান হিসেবে এটা থাকে। আচ্ছা, যেটাই হোক, আমাদের মানবদেহে অ্যামাইনো অ্যাসিড কয় ধরনের? সেটা হচ্ছে টোটাল 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। ওকে, পরের কোয়েশ্চেন হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলা কি কি? আচ্ছা, দ্রবণের উপর ডিপেন্ড করে এই জিনিসটা অনেকের হচ্ছে কনফিউশন হয়ে যায় যে তোমার হচ্ছে কোনটা পানিতে দ্রবণীয় আর কোনটা হচ্ছে গিয়ে তোমার চর্বিতে দ্রবণীয়। আচ্ছা, আমি লিখি এই জিনিসটা একদম ক্লিয়ার করে দিব। আচ্ছা, তোমরা কি জানো লেবুতে কোন ভিটামিন থাকে? লেবুতে থাকে ভিটামিন সি। আমরা কি লেবুকে চর্বিতে গুলে খাই না পানিতে গুলে খাই? অফকোর্স আমরা লেবুর শরবত খাই, লেবুর রসকে পানিতে গুলে খাই। তাহলে তোমার একটা জিনিস মনে রাখবা, পানিতে দ্রবণীয় ভিটামিনের নাম বললে সবার আগে তোমার মাথায় কোনটা আসতে হবে? ভিটামিন সি। সি এর আগে কি থাকে? বি। তো এভাবে মনে রাখতে পারো বি। আচ্ছা, বিকে কিন্তু আমরা শুধু বি বলতে পারি না, বি হচ্ছে গিয়ে বি কমপ্লেক্স, কারণ ভিটামিন বি হচ্ছে অনেকগুলা ভিটামিন বির রূপের একটা তোমার হচ্ছে সংমিশ্রণ। আচ্ছা, তো পানিতে দ্রবণীয় ভিটামিন কি? ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। আমাদের টোটাল ভিটামিন কয়টা আছে? 6টা। ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই অ্যান্ড ভিটামিন কে। তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন যদি বি আর সি হয়, রেস্ট যেই ভিটামিনগুলো আছে অর্থাৎ এ, ডি, ই, কে, সেই চারটাই হচ্ছে আমার চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে আমার চর্বিতে দ্রবণীয় ভিটামিনের আনসার কি হচ্ছে? এ, ডি, ই এবং কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন কি? আমার বি আর সি। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, আমরা কি করি? লেবুর শরবত খাই, ভিটামিন সি পানিতে গুলে খাই। ঠিক ভিটামিন সির সাথে সাথে বি আমরা নিয়ে আসছি ফ্রি হিসেবে, আর চর্বিতে দ্রবণীয় থাকলো আমার বাকিগুলো অর্থাৎ এ, ডি, ই, কে। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়ে থাকে? এটা হচ্ছে অনেক সুন্দর একটা তোমার ওই যে প্রায়োগিক কোয়েশ্চেন বলতে পারো। এখানে টোটাল 4টা রোগের নাম লেখা আছে, বেরিবেরি, রাতকানা, পেলিগ্রা, অ্যানিমিয়া, এবং এখানে প্রত্যেকটার হচ্ছে আলাদা আলাদা কারণ আছে। যেমন তোমার বেরিবেরি রোগ হয়ে থাকে হচ্ছে ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সিতে, পেলেগ্রা হয়ে থাকে হচ্ছে ভিটামিন B3 এর জন্য, আর অ্যানিমিয়া হয়ে থাকে হচ্ছে ভিটামিন B9 আর B12 এর জন্য। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের যতগুলা দিছে বেশিরভাগই হচ্ছে তোমার ওই আমাদের ভিটামিন বি রিলেটেডই। একমাত্র এই যে রাতকানা রোগটা সেইটাই হয় হচ্ছে গিয়ে তোমার ভিটামিন এর অভাবে। যদিও এখন হচ্ছে এই রাতকানা রোগটা আর এত বেশি দেখা যায় না। এখন তোমরা যারা হচ্ছে এখন তোমরা তো বড় হয়ে গিয়েছো, বাট গ্রামাঞ্চলে থাকলে যে জিনিস খেয়াল করবা, গ্রামাঞ্চলে না সারা দেশেই অ্যাকচুয়ালি, যে প্রতি 6 মাস পরে পরে বা 4 মাস পরে পরে হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হয়। অনেকে দেখছো হচ্ছে তোমার এরকম লাল কালারের ছোট ছোট ট্যাবলেট টাইপের থাকে, কেটে খাওয়ায়। তো ওই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পর থেকে হচ্ছে আমাদের এই রাতকানা রোগটা দূরীকরণ হওয়া শুরু হয়েছে। আচ্ছা, যেটাই হোক, তো ওভাবেও মনে রাখতে পারো যে ভিটামিন এর অভাবে রাতকানা হয়ে থাকে। ভিটামিন এ এখন দেওয়াতে বর্তমান বাংলাদেশে এই রাতকানা রোগের সমস্যাটা আর নাই, বাট যখন তুমি 30 বছর বা 40 বছর আগের কথা চিন্তা করবা, তখন এই রোগটা অনেক বেশি ছিল, যে রাতে হলে মানে সন্ধ্যার পরে বা কম আলোতে ওই রোগী কিছুই দেখতে পারতো না। কিন্তু এখন সেটা আর হয় না, কারণ এখন ভিটামিন এর অভাব এত বেশি পড়তেছে না, কারণ আমরা হচ্ছে বাইরে থেকে ভিটামিন এ ক্যাম্পেইনের মাধ্যমে ওদেরকে কন্টিনিউয়াসলি ভিটামিন এ দিয়ে থাকি। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন ভিটামিন অতি বেগুনি রশ্মি দ্বারা শোষিত হয়? ওকে, আমাদের বডিতে যতগুলা ভিটামিন আছে তার মধ্যে ভিটামিন ডিটা হচ্ছে একটা মজাদার ভিটামিন। মজাদার বলতে খাওয়ার মজাদার না, ঠিক মজাদার বলতে হচ্ছে এই ভিটামিন বিটা তুমি শুধু মানে খেতে হয় না, এটা তোমার বডিতে উৎপন্ন হতে পারে। কিভাবে জানো? আমাদের চামড়ার নিচে যে তোমার হচ্ছে একটা ছোট চর্বির লেয়ার থাকে, ছোট চর্বির আস্তরণ থাকে, আমরা যখন রোদে যাই, সূর্যের আলোতে যাই, তখন ওখানে জৈব রাসায়নিক কিছু প্রক্রিয়া আছে যার মাধ্যমে এই ভিটামিন ডিটা আমাদের বডিতেই তৈরি হয়। তাহলে এই জন্য দেখবে যে একদম ছোট বাচ্চা যারা থাকে ওদেরকে হচ্ছে একটু সময়ের জন্য হলেও বড়রা বলে যে একটু ওকে রোদ লাগান।
এবং এই জন্য রোদটা কিন্তু আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ, যে রোদ থেকেই হচ্ছে আমাদের বডির নিচের চর্বি ভেঙে ভিটামিন ডি তৈরি হয়ে থাকে। তাহলে এইখানে এই অতিবেগুনি রশ্মি, এই অতিবেগুনি রশ্মিকে কি বলা হয়? আলট্রাভায়োলেট রে অর ইউভি। ইউটা আমার দুইটাই ভি হয়ে গেছে, সরি। ইউভি রে, এই ইউভি রের জন্য হচ্ছে তোমার কোথা থেকে আসে? ইউভি রের উৎস হচ্ছে সূর্য। আচ্ছা যেটাই হোক, তো আমরা এখানে কোন ভিটামিন অতিবেগুনি রশ্মি দ্বারা শোষিত হয়? এইটা আসলে সরাসরি ভিটামিন ডি তাকাবো। কারণ হিসাবে মনে রাখতে পারো যে আমরা যখন রোদে যাই তখন এই রোদের প্রভাবে, সূর্যের আলোর প্রভাবে, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে। আমরা পরের কোয়েশ্চেনে যাই। পাম তেল কোন ভিটামিনের উত্তম উৎস? ভিটামিন ডি হচ্ছে বেশিরভাগ তেল জাতীয় জিনিসের উৎস। বেশিরভাগ তেল জাতীয় জিনিস হচ্ছে তোমার ভিটামিন ডি থেকে আসে। এই জন্য অনেকে হতে পারে ভুল করে ভিটামিন ডি দাগায় দিছো। শুরুতেই আমি বলে দিচ্ছি এইটা হবে না। আমাদের বইয়ে ক্লিয়ারলি লেখা আছে যে ভিটামিন পাম তেলের উৎস হচ্ছে ভিটামিন এ, কিন্তু অন্যান্য অনেক টাইপের তেল যেগুলো আছে সেইগুলো হচ্ছে আবার ভিটামিন ডি এর উৎস হিসেবে কাজ করে। বাট একমাত্র পাম তেলই হচ্ছে একটা তেল যেটা কি আমার ভিটামিন ই এর উৎস হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এই যে এখানে আসছে কিসের অভাবে বেরি রোগ হয়? আমরা যদি আগের স্লাইডটাতে যাই, এই যে দেখো এখানে আমি এটা দেখিয়েছি যে তোমার হচ্ছে ভিটামিন কোয়েশ্চেন আরেকটা ছিল, বাট এই যে বেরি কিসের অভাবে হচ্ছে? ভিটামিন B1 এর অভাবে। তাহলে কিসের অভাবে বেরি হয়? আনসার হবে আমাদের ভিটামিন B1। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোনগুলো ভিটামিন সি এর উৎস? আচ্ছা, ভিটামিন সিতে তুমি হচ্ছে একটা জিনিস মনে রাখবা, একটা ওয়ার্ড মনে রাখবা। ভিটামিন সি, একটা না সরি, দুইটা ওয়ার্ড মনে রাখতে হবে। ভিটামিন সি মানে রাখবা টক ফল আর সবজি। ভিটামিন সির উৎস হচ্ছে টক জাতীয় ফল আর সবজি। এছাড়া ভিটামিন সির আলাদা করে কোনো উৎস নাই। তার মানে একটা জিনিস ক্লিয়ার যে ভিটামিন এ আমরা হচ্ছে প্রাণীজ টাইপের কোনো কিছু থেকে পাবো না, উদ্ভিদ থেকেই পাবো, কেননা ফল আর সবজি আমরা উদ্ভিদ থেকেই পেতে পারি। তাহলে এখানে ডিমের কুসুম আছে, ডিম তো আর আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি না, এটা অটোমেটিকলি বাদ দিতে পারি। এই যে এখানেও ডিম, এইটাকেও আমরা বাদ দিতে পারি। দুধ, এটাকে আমরা বাদ দিতে পারি। কেন বাদ দিচ্ছি? কারণ ভিটামিন সি পাওয়া যায় শুধুমাত্র টক ফল আর সবজি থেকে। আর টক ফল আর সবজি আমরা প্রায় থেকে গাছ থেকে, উদ্ভিদ থেকে। ডিমের কুসুম, ডিম, দুধ এগুলো তো আর উদ্ভিদ উৎস না, এগুলো অটোমেটিকলি বাদ। তাহলে আমাদের আনসার হচ্ছে কি? আমলকি, ফুলকপি আর আনারস। আমরা পরের এমসিকিউতে যাচ্ছি। এখানে লেখা আছে থায়ামিনের উৎস কোনটি? এটা তোমার হচ্ছে এখানে আমাদের বইয়ের লাইন অনুযায়ী, আমাদের বইয়ে যে একটা চার্ট দেওয়া আছে সেই বইয়ের ডিরেক্ট লাইনেই আছে জিনিস, এবং উদাহরণস্বরূপ যে আমাদের তোমার হচ্ছে থায়ামিনের উৎস ঢেকি চাটা চাল ও যকৃৎ। এবং আমাদের বইয়ে যেই লাইনগুলো থেকে ডিরেক্ট এমসিকিউ আসে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এইটাকে অনেকটাই ইম্পর্টেন্ট মনে করতেছি তোমাদের এই পরীক্ষার জন্য। সবাই এই জিনিসটা খেয়াল করবা, ভালো করে মনে রাখবা যে থায়ামিনের উৎস কোনটি? সেটা হবে হচ্ছে ঢেকি ছাটা চাল ও যকৃৎ। রক্তের হিমোগ্লোবিন তৈরিতে কোন উপাদানটি ভূমিকা রাখে? আচ্ছা, রক্তের হিমোগ্লোবিন, আমি একদম ক্লিয়ার একটা ধারণা দিই তোমাদের হিমোগ্লোবিন সম্পর্কে। দেখো, হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে দুইটা সি লেভেলের একটা ওয়ার্ড। এক হচ্ছে গিয়ে তোমার হিম, আরেকটা হচ্ছে গিয়ে তোমার গ্লোবিন। এখন গ্লোবিন মানে কি করে? গ্লোবিন মানে হচ্ছে গিয়ে প্রোটিন, আর হিম মানে হলো তোমার আয়রন। হিম মানে হচ্ছে কি আমার আয়রন, আর আয়রনের রাসায়নিক সংকেত কি? এই Fe। তাহলে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে কোন উপাদানটি ভূমিকা রাখবে? আমার Fe। ওকে, আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে মানবদেহে কোন খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি? এই যে চারটা অপশন আছে আমার, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম অ্যান্ড ফসফরাস। আচ্ছা, আমরা কি এটা জানি যে আমাদের বডির বোন এবং আমাদের অস্থি এবং দাঁত এগুলার মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম?
আমাদের বডিতে যে কোনো খনিজ পদার্থের তুলনায় ক্যালসিয়াম হচ্ছে সবচেয়ে বেশি, কেননা আমাদের বডির যতগুলা স্ট্রাকচার আছে, যত ঘটন আছে, প্রত্যেকটা ঘটনের গাঠনিক ভূমিকা পালন করে থাকে হচ্ছে ক্যালসিয়াম। সেজন্য আমরা হচ্ছে আমাদের বডিতে কোন খনিজ উপাদান সবচেয়ে বেশি আছে বললেই আমাদের আনসার হবে কি ক্যালসিয়াম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রাণীদের অস্থি ও দন্তের প্রধান উপাদান কি? একটু ঠিক 10 সেকেন্ড আগেই কথাটা বললাম, আমাদের দাঁতে এবং হাড়ে সবচেয়ে বেশি কি থাকে? থাকে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের দৈনিক ওজনের শতকরা কত ভাগ পানি? এই এমসিকিউটা আসলে আমি একটা বোর্ড কোয়েশ্চেন থেকে নিয়েছি এবং এই বোর্ড কোয়েশ্চেনের অপশনগুলোর মধ্যে এইরকম ছিল, বাট আমরা যদি আমাদের বই ফলো করি, আমাদের বইয়ে দেখব এই পরিমাণটা হচ্ছে 60 থেকে 75%-এর মধ্যে আছে। এখন আমাদের আপডেটেড বই অনুযায়ী এই আনসারটা হবে গিয়ে আমাদের বডিতে শতকরা কত ভাগ পানি, সেটা হচ্ছে 60 থেকে 75%। কিন্তু ইন কেস যদি বাই চান্স কোয়েশ্চেন কিন্তু ভাইয়া অনেক রিপিট হয়, অন্যান্য বছরের কোয়েশ্চেন অনেক বেশি রিপিট হয়ে থাকে এসএসসিতে, বাই চান্স যদি কোনো টিচার মনে করে যে আমি এই কোয়েশ্চেনটাই দিয়ে দিব, সেক্ষেত্রে তোমরা আনসার হিসাবে এই 70 থেকে 75% দাগানোটা সেফ হবে। বাট আমাদের নতুন বই অনুযায়ী কি বলা হয়েছে, আমাদের বডিতে পানির পরিমাণ হচ্ছে 60 থেকে 75%। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একজন মানুষের প্রতিদিন কত গ্রাম আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত? আচ্ছা, আঁশযুক্ত খাবার মানে কি? আঁশযুক্ত খাবার মানে হচ্ছে ধরো আমরা একটা আপেল খেলাম, আপেলের যে বাইরের লেয়ারটা ছিল সেইটা আঁশযুক্ত খাবারের মধ্যে পড়ে। আমরা বিভিন্ন শাকসবজি খেয়ে থাকি, সেগুলার যে বাইরের লেয়ারটা থাকে সেগুলো হচ্ছে সেই আঁশযুক্ত খাবারের মধ্যে পড়ে। আঁশযুক্ত খাবারের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় রাফেজ। এই রাফেজ বা আঁশযুক্ত খাবারও কিন্তু অ্যাকচুয়ালি এটাকে আমাদের খাদ্য উপাদানের পার্ট হিসেবে রাখা হয় নাই, কিন্তু এইটাও আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এই রাফেজ বা আঁশযুক্ত খাবার হচ্ছে আমাদের বডির তোমার হচ্ছে চর্বি দূর করা, তারপর হচ্ছে ধরো আমাদের রেগুলার তোমার হচ্ছে এক কথায় বলতে আমাদের শরীরের যে পরিপাক তন্ত্রটাকে সুন্দরভাবে সচল রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এই আঁশযুক্ত খাবার আমাদের দৈনিক খাওয়া উচিত 20 থেকে 30 গ্রামের মতো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিএমআই কি? এইটা হচ্ছে আমাদের বইয়ের ডিরেক্ট সূত্র এবং এই সূত্রটা দেখে রাখো, কারণ এই সূত্র থেকে অনেক সময় সিকিউ আসে এবং সিকিউ এর গ বা ঘতে এটা দিয়ে দিতে পারে। আর এই গ বা ঘতে তুমি যদি জাস্ট একটা সূত্র লিখে আরেকটা লাইনের অঙ্ক করে তুমি হচ্ছে নাম্বার পেয়ে যাও, তাহলে এটা অনেক ভালো না? তুমি হাতে লিখে 2 পৃষ্ঠা লিখলেও যে ওখানে 3-এ 3 দিবে, 4-এ 4 দিবে, সেটা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। বাট তুমি যদি অঙ্ক থাকলে অঙ্কটা দিয়ে দাও, তোমার চক এবং আনসারটা হয়ে যায়, চোখ বন্ধ করে সেখানে তুমি 3-এ 3 পাবা। তো আমাদের বিএমআই এর পুনরূপ হচ্ছে অ্যাকচুয়ালি বডি মাস ইন্ডেক্স। তো এই বিএমআই জিনিসটা কি করে? বিএমআই জিনিসটা হচ্ছে একটা সূত্রের মতো। এখানে বিএমআই আমরা কিভাবে নিয়ন্ত্রণ করে থাকি? আমরা হচ্ছে আমাদের বডির ওজনকে কেজিতে ধরি আর কি, আমরা তো কেজি হিসেবেই মাপি, তো এই ওজনকে কেজিতে, এবং আমরা হচ্ছে উচ্চতাকে মিটার হিসাবে মেপে থাকি, এবং এইটার উপরে একটা পূর্ণ বর্গ থাকে। তার মানে বিএমআই মানে হচ্ছে ওজন যেটা কেজিতে এবং উচ্চতা যেটা হচ্ছে মিটার, এইটার বর্গ। তার মানে ওজনকে আমরা যদি আমাদের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করি, তাহলে আমরা হচ্ছে বিএমআই পাবো, ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে। এবং আমি কিন্তু বলতেছি এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, এবং সেক্ষেত্রে তোমরা সবাই এখানের সিকিউটা আনসার করবে, কেননা এখানে তোমাকে গ্যারান্টেড মার্কস পাওয়ার একটা সুযোগ দিয়ে দেওয়া হয়েছে। আমরা পরের কোয়েশ্চেনে যাই। এখানে লেখা আছে একজন ব্যক্তির ওজন 65 কেজি, উচ্চতা 1.75 মিটার, ওই ব্যক্তির বিএমআই কত হবে? আচ্ছা, আমরা আগের দেখে আসলাম সেই বিএমআই এর সূত্রটা আবার এখানে লিখি, মনে করার ট্রাই করি। তো কি ছিল হচ্ছে দৈহিক ওজন যেটা হচ্ছে কেজিতে প্রকাশ করতে হবে, আর ছিল হচ্ছে উচ্চতা যেটা হচ্ছে আমরা মিটারে প্রকাশ করেছিলাম, এবং এইটার কি ছিল? এইটার
স্কোয়ার ছিল, রাইট? তাহলে এখানে আমাদের ওজন কত দেওয়া আছে? এখানে আমাদের ওজন দেয়া আছে হচ্ছে গিয়ে তোমার 65 কেজি এবং আমাদের উচ্চতা দেয়া আছে হচ্ছে গিয়ে 1.75 মিটার স্কোয়ার। তো এখন আমরা যদি সেটাকে ম্যাথ করে দেখতে চাই তাহলে আমাদের আনসার আসে তোমার হচ্ছে 21.22, বা আমরা এটাকে এই আমাদের এই আনসারটার সবচেয়ে কাছাকাছি আনসার হচ্ছে এইটা 21.24। তো আমরা এইটাকেও আনসার হিসেবে দিতে পারি। আমরা আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে খাদ্য পিরামিডের কোন খাদ্য সবচেয়ে কম পরিমাণে খেতে হয়? খাদ্য পিরামিডকে আমরা যে প্রতিদিন খাবারগুলো খাই, গ্রহণ করে থাকি, সেগুলাকে সুন্দর করে সমন্বয় করে হচ্ছে একটা পিরামিড আকারে সাজানো হয় ক্রমান্বয়ে নিচ থেকে উপরের দিকে, এবং সবার নিচে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে তোমার সেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করে থাকি, আর সবার উপরেরটাকে আমরা হচ্ছে সবচেয়ে কম পরিমাণে নিয়ে থাকি। সবার নিচে খাদ্য পিরামিডে যেটা থাকে যেটা হচ্ছে গিয়ে শর্করা, যেটা আমরা প্রতিদিন আমাদের খাবারের সাথে বেশি করে গ্রহণ করি। তো এখানে কম পরিমাণে মানে আমাদের শর্করাটা সবসময় বাদ। এবং এইটা সবসময় খেয়াল করবা যে আমাদের স্নেহ জাতীয়, চর্বি জাতীয় বা তেল জাতীয় খাবার খেতে সবসময় নিষেধ করা হয়। তার কারণে এই যে স্নেহ বা চর্বি জাতীয় খাবার রয়েছে সেটাকে হচ্ছে সবার উপরে জায়গা দেওয়া হয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের খেতে হবে, কিন্তু পরিমাণে থাকবে সবচেয়ে কম। খাদ্য পিরামিডে সবার নিচে যে খাবারটা থাকে সেইটা সবচেয়ে বেশি খেতে হয়, এবং সবার উপরে যেটা থাকে সেটাকে হচ্ছে সবচেয়ে কম পরিমাণে খেতে হয়। তাহলে আমরা খাদ্য পিরামিডের কোন খাদ্য সবচেয়ে কম পরিমাণে খাবো? সেটা হচ্ছে স্নেহ। পরের কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন পাথরটি জলীয় বাষ্পে অ্যাকচুয়ালি এখানে পদার্থ হইতো, আচ্ছা নিচের কোন হবে পদার্থ, সরি একটু মিস্টেক হয়ে গিয়েছে। নিচের কোন পদার্থটি জলীয় বাষ্পের সংস্পর্শে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে থাকে? স্যার হবে হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে তোমার জলীয় বাষ্পের সাথে সংস্পর্শ করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে থাকে। আমরা পরের কোয়েশ্চেনে যাই। কত সালে সর্বপ্রথম এইডস চিহ্নিত হয়েছিল? এইটা আমাদের বইয়ের ডিরেক্ট এমসিকিউ, এবং এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের জন্য, এবং এটার উত্তর হচ্ছে 1881 সালে। এখন এই এইডস থেকে বা এইচআইভি থেকে তোমাদের দুইটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে এইডসের পূর্ণরূপ আর একটা হচ্ছে এইচআইভির পূর্ণরূপ। আমরা কি এইডসের পূর্ণরূপ জানি? এইডসের পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড immune deficiency syndrome, আর এইচআইভি এর পুনরূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এগুলা কিন্তু আমাদের সিকিউ এর কতে চলে আসতে পারে, সেটা নিয়েও তোমাদের সাজেশন দেওয়া হবে, অথবা অলরেডি হয়ে গিয়েছে, সেটা তোমরা চেক করে নিবা। দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এইডস সর্বপ্রথম কোথায় চিহ্নিত হয়? এইটা হচ্ছে এইডস সর্বপ্রথম চিহ্নিত হয়েছিল আমেরিকাতে। এইডস রোগের জন্য দায়ী কোনটি? এইচআইভি হচ্ছে সেই ভাইরাস। এইচআইভি হচ্ছে একটা এইচআইভি হচ্ছে একটা ভাইরাস, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, আর এইডস হচ্ছে সেই ভাইরাসের জন্য রোগের নাম। তাহলে এইডস রোগের জন্য কে দায়ী? আওয়ার আনসার ইজ এইচআইভি। এইচআইভি সংক্রমণের কত বছর পর্যন্ত রোগের লক্ষণ প্রকাশ পায় না? এইচআইভি হচ্ছে এটা হচ্ছে একটা সুপ্ত রোগ।
সুপ্ত রোগ মানে কি জানো, যেটা হচ্ছে আমাদের বডিতে সুপ্ত অবস্থায় থাকতে পারে, মানে এটা হচ্ছে তোমার বডির কোনো ক্ষতি করবে না, সুপ্ত অবস্থায় থেকে যাবে আলটিমেটলি কয়েক বছর। এমনও অনেক টাইপের সুপ্ত রোগ থাকে যেগুলো 10, 15, 20 বছর পরেও প্রকাশ পায়। ঠিক তেমনইভাবে এইডসও হচ্ছে একটা সুপ্ত রোগ, এবং এটা হচ্ছে প্রায় 5 বছর পর্যন্ত তোমার বডিতে সুপ্ত অবস্থায় থাকে। মানে তুমি আক্রান্ত হওয়া এমনও হতে পারে তুমি আক্রান্ত হয়েছো, বাট 5 বছর পর্যন্ত তুমি একদম নর্মাল মানুষের মতোই আসো, বুঝতেছই না যে তোমার হচ্ছে এইরকম টাইপের কোনো রোগ হয়েছে। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের ফসফরাসের অভাবজনিত রোগ। দেখো, ফসফরাস হচ্ছে ক্যালসিয়ামের মতোই একটা উপাদান যেটা আমাদের বডির প্রায় প্রত্যেকটা জিনিসেই বিদ্যমান, এবং আমাদের প্রত্যেকটা জিনিসের গঠনেই এই জিনিসটা কাজ করে থাকে। এই ফসফরাসের অভাবে আমাদের রিকেটসও হতে পারে, আমাদের অস্থিক্ষয়তা হতে পারে, আমাদের দন্তক্ষয়ও হতে পারে। অস্থিক্ষয়তা মানে হচ্ছে আমাদের হাড় ক্ষয় হয়ে যাওয়া, দন্তক্ষয় মানে আমাদের দাঁত ক্ষয় হয়ে যাওয়া। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হচ্ছে ঘ, 1, 2, 3 সবগুলাই। এর পরের কোয়েশ্চেন হচ্ছে খাদ্যের মুখ্য উপাদান। আমরা জানি খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে 3টা, কি? আমিষ, শর্করা এবং স্নেহ, অথবা আমিষ হচ্ছে কি প্রোটিন, আর স্নেহকে আমরা ফ্যাটও বলতে পারি। বাট এই খনিজ লবণটা কিন্তু আবার আমাদের খাদ্যের মুখ্য উপাদান নয়। তো সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 1 এবং 3। আমাদের এখানে আরেকটা কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে ব্রাইন জিনিসটা কি? ব্রাইন জিনিসটা হচ্ছে রসায়নে তোমরা এটা আরো ভালো করে পড়েছ। ব্রাইন হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। আর সোডিয়াম ক্লোরাইড কি? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ। আর মেরিন ওয়াটার মানে কি? মেরিন ওয়াটার হচ্ছে গিয়ে সমুদ্রের পানি। আর আমরা জানি সমুদ্রের পানি অনেক নোনতা হয়, কারণ সমুদ্রের পানিতেও কি থাকে? সেই লবণ থাকে। কিন্তু চিনি আর লবণ কিন্তু কমপ্লিটলি দুই রকম জিনিস। তো এখানে আমাদের চিনি আনসার কোনো মতেই হবে না। তাহলে ব্রাইনের দ্রবণ বলতে আমরা বুঝে থাকবো কি? আমরা বুঝবো লবণের দ্রবণ এবং মেরিন ওয়াটার। আমাদের পরবর্তী টপিক কোয়েশ্চেন হচ্ছে তাসফিয়ার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সে খাদ্য হিসাবে কোন জাতীয় খাবার গ্রহণ করবে? কিছু এমসিকিউ আগের একটা জিনিস মনে করো, আমি বলেছিলাম আমাদের রক্তের মেইন উপাদান সেটার নাম হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিনের 2টা অংশ আছে, একটা হচ্ছে আয়রন যেটা হিম, আর একটা হচ্ছে গ্লোবিন যেটা হচ্ছে একটা টাইপের প্রোটিন। তো কারোর শরীরে যদি কোনো কারণে হিমোগ্লোবিন কমে যায়, নতুন হিমোগ্লোবিন তৈরি করতে হয়, সেক্ষেত্রে থাকে খাবার হিসেবে কি নিতে হবে? আয়রন বা লৌহ। প্রিমা ছাদ বাগানে পুঁই শাক, ডাঁটা শাক এবং ঢেঁড়সের চাষ করেছে এবং ফলনে বেশ ভালো ফল হয়েছে। প্রিমার বাগানের সবজিতে কোন ভিটামিন বেশি পাওয়া যায়? দেখো, প্রিমা এখানে হচ্ছে পুঁই শাক, ডাঁটা শাক এবং ঢেঁড়সের চাষ করেছে, এবং এই সকল শাক বা ঢেঁড়স হচ্ছে ভিটামিন এর সবচেয়ে ভালো উৎস। সেই জন্য হচ্ছে আমরা বলতে পারি যে ওনার থেকে আমরা হচ্ছে ভিটামিন এ পাইতে পারি। ঠিক আছে, আমরা এখন অধ্যায় 3 শুরু করতে যাচ্ছি। চলো অধ্যায় 3-এর প্রথম এমসিকিউটা দেখে আসি। এখানে আমাদের কোয়েশ্চেন হচ্ছে রক্তের মধ্যে কত ভাগ রক্ত রস থাকে? আমরা দেখব তোমার রক্তের 2টা অংশ থাকে, একটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, আরেকটা হচ্ছে রক্তে কিছু কোষ থাকে। রক্তে কোষের পরিমাণ থাকে হচ্ছে গিয়ে 45%, আর বাকি যে 55% আছে সেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা। তাহলে আমাদের রক্তের মধ্যে কত ভাগ রক্তরস আছে? হচ্ছে 55% রক্তরস রয়েছে। দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনটি রক্তের তরল অংশ? এই যে রক্তরস মানেই হচ্ছে তরল একটা জিনিস, রস মানেই কি তরল একটা জিনিস। তাহলে এই রক্তরস বা এই যে প্লাজমা, সেটাই হচ্ছে আমার রক্তের তরল পদার্থ। তাহলে এখানে আমার উত্তরটা কি? রক্তের তরল অংশ হচ্ছে প্লাজমা বা রক্তরস। আমাদের পরের কোয়েশ্চন হচ্ছে এখানে তোমার
পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট ওজনের কত ভাগ রক্ত থাকে? আমাদের বডিতে আমাদের দৈহিক ওজনের উপর আমাদের রক্তের পরিমাণ হচ্ছে গিয়ে নির্ভর করে। আমাদের বডির টোটাল যে ওজন থাকে তার 8% হচ্ছে গিয়ে রক্ত থাকে। নেক্সট কোয়েশ্চনে যাই। রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কোনটি? রক্তরসে খাদ্যসার, খাদ্যসার বলতে কি খাদ্যের একটা উপাদান, খাদ্যের উপাদানই হচ্ছে খাদ্যসার হিসেবে কাজ করে। আচ্ছা, অ্যামোনিয়া, কোলেস্টেরল, এগুলা, অ্যালবুমিন, এগুলা কি কোনো খাদ্যের উপাদান? এগুলা কোনো খাদ্যের উপাদান নয়। সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে আমাদের উত্তর হচ্ছে এইখানে অ্যামিনো অ্যাসিড, যেটা হচ্ছে রক্তরসের খাদ্যসার হিসাবে উপস্থিত থাকে। পরের কোয়েশ্চেন হচ্ছে রক্তের রেচন পদার্থ কোনটি? এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে রেচন পদার্থ মানে কি। রেচন পদার্থ মানে হচ্ছে বর্জ্য পদার্থ, যে জিনিসটার উপকারিতা নাই ওইটাকে আমাদের বডি থেকে বের করে দিবে সেইটা। এখানে তোমার হচ্ছে গ্লোবিউলিন হচ্ছে একটা তোমার প্লাজমা প্রোটিন, যেটা আমাদের বডিতে উপকারী কাজ আছে। অ্যাগ্লুটিনিন, প্রথমবিন, এই দুইটা হচ্ছে আমাদের বডিতে উপকারী কাজ করবে। এরা হচ্ছে তোমার আমাদের বডিতে মেনলি তোমার রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তো অফকোর্স এইগুলা আমাদের এই ক্যাটাগরিতে পড়বে না, মানে বর্জ্য পদার্থ বা রেচন পদার্থের ক্যাটাগরিতে পড়বে না। আমাদের বডির জন্য ইউরিয়া ক্ষতিকর, নাইট্রোজেন থেকে যে ইউরিয়াটা উৎপন্ন হয় সেটা আমাদের বডির জন্য ক্ষতিকর। তাহলে সেক্ষেত্রে আমাদের বডির বর্জ্য পদার্থ বা রক্তের রেচন পদার্থ কি? সেটা হচ্ছে সেই ইউরিয়া, যেটা হচ্ছে মূত্রের সাথে কিডনির মাধ্যমে বের হয়ে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে? একটা জিনিস মনে রাখবা, অক্সিজেনের সাথে সবচেয়ে বেশি ক্লোজ সম্পর্ক হচ্ছে এই লোহিত রক্তকণিকা। আমাদের বডিতে যে রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবাহিত হয় এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকাতে থাকা যে লোহিত রক্তকণিকাতে কিন্তু রক্তের যে উপাদান হিমোগ্লোবিন সেটা থাকে, এবং এই হিমোগ্লোবিনই হচ্ছে গিয়ে অক্সিজেন সরবরাহ দিয়ে থাকে আমাদের বডির প্রত্যেকটা কোষকে। তাহলে আমাদের দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে কে? লোহিত রক্তকণিকা। আমরা পরের কোয়েশ্চনে যদি যাই, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি মানে যা নালীবিহীন গ্রন্থি, যে সকল গ্রন্থির কোনো নালী নেই তারা হচ্ছে গিয়ে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি। নালী মানে কি? তোমার হচ্ছে ধরো আমি একটা জায়গায় পানি দিব, আমি নিশ্চয়ই পাইপ ইউজ করে পানি দিব বা কিছু একটা মাধ্যমে পানি দিব। সেরকমভাবে আমাদের বডিতে যে গ্রন্থিগুলো থাকে সেগুলো থেকে যে তোমার হচ্ছে পদার্থগুলো নিঃসৃত হয় সেগুলো যেটা একটা নির্দিষ্ট নালী ব্যবহার করে থাকে। কিছু কিছু গ্রন্থি আছে আমাদের বডিতে যাদের এই নালীগুলো থাকে না, তাদেরকেই বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। এবং অন্তঃক্ষরা গ্রন্থি অলওয়েজ হচ্ছে তোমার হরমোন নিঃসৃত করে থাকে। তাহলে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? আনসার হচ্ছে হরমোন। আমরা পরের কোয়েশ্চনে যাই। একজন পূর্ণবয়স্ক নারীর দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা কত? এখন এখানে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে নারী বলা হয়েছে, এখানে কিন্তু পুরুষ বলে নাই বা শুধু মানুষ বলে নাই, আলাদা করে দিয়েছে নারী বলে। আমাদের নর্মালি আমাদের মানুষের বডিতে মানুষের রক্তে তোমার হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণ 4.5 থেকে 5.5 লক্ষ হয়ে থাকে, যার মধ্যে পুরুষের বডিতে থাকে হচ্ছে গিয়ে তোমার 4.9 থেকে 5.5 লক্ষ, আর মহিলাদের থাকে হচ্ছে গিয়ে তোমার 4 থেকে 5 লক্ষর মতো। মহিলাদের থাকে হচ্ছে কত? 4 থেকে 5 লক্ষের মতো। তাহলে এখানে কিন্তু তোমার হচ্ছে ডিফারেন্স আছে, মানুষ বললে একটা, পুরুষ বললে একটা, মহিলা বললে একটা। তো এখানে যেহেতু আমাদের মহিলা বলা হয়েছে, আমাদের আনসার হবে 4 থেকে 5 লক্ষ। পরের কোয়েশ্চনে দেখা যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্ত কি তৈরি করে? অ্যান্টিটা দিয়ে মনে রাখবা, দেখো অ্যান্টিজেনকে প্রতিরোধ করতে লাগবে কি? লাগবে হচ্ছে অ্যান্টিবডি। তাহলে এখানে আমাদের উত্তরটা কি? অ্যান্টিজেনকে প্রতিরোধ করতে কাকে লাগবে? অ্যান্টিবডিকে লাগবে।
আমরা পরের কোয়েশ্চনে দেখি নিচের কোনটি দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। একটা জিনিস মনে রাখবা, আমাদের রক্তের তিনটা উপাদানের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর আছে হচ্ছে অনুচক্রিকা। এদের মধ্যে শ্বেত রক্তকণিকার আবার হচ্ছে গিয়ে তোমার আলাদা আলাদা ভাগ আছে, যেটা হচ্ছে গিয়ে তোমার গ্র্যানুলোসাইট আর গ্র্যানুলোসাইট। এদের মধ্যে গ্র্যানুলোসাইটসের মধ্যে আছে হচ্ছে গিয়ে তোমার ইউসিনোফিল, বেজোফিল আর নিউট্রোফিল। এদের মধ্যে এই ইউসিনোফিল আর বেজোফিল এই দুইজন কাজ করে হচ্ছে গিয়ে অ্যালার্জি প্রতিরোধে। তো আমাদের অ্যালার্জি প্রতিরোধে কে কাজ করে? আমাদের এইখানে অ্যালার্জি প্রতিরোধে যেহেতু তোমার হচ্ছে বেজোফিল দেওয়া নাই, তাহলে আমাদের এখানে আনসার হবে ইউসিনোফিল। আমাদের পরের কোয়েশ্চন আছে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি? এখানে দেখো তোমার আমাদের কাছে আছে হিস্টাসিন, হিস্টামিন, হ্যাপারিন, নিউট্রোফিল। অনেকে আমরা হচ্ছে ভুল করে হিস্টাসিন দাগিয়ে ফেলতে পারি, কারণ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের যদি অ্যালার্জি হয়, ঠান্ডা লাগে, আমরা হচ্ছে হিস্টাসিন ওষুধ খেয়ে থাকি, বাট ইট উইল বি কমপ্লিটলি রং। নামটা কিছুটা কাছাকাছি, যেটা এখানে আমাদের উত্তর হচ্ছে গিয়ে হিস্টামিন, যেটা আমাদের দেহের অ্যালার্জি প্রতিরোধ করে। শ্বেত রক্তকণিকার মধ্যে তোমার হচ্ছে ইউসিনোফিল আর বেজোফিল অ্যালার্জি প্রতিরোধ করে, আর এই দিক থেকে তোমার হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে থাকে হিস্টামিন। আমরা পরের কোয়েশ্চনে যাই, সেটা হচ্ছে গ্রুপের রক্তের লোহিত রক্তকণিকায় কোন অ্যান্টিজেন আছে? আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করি, তোমাদের হচ্ছে এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি নিয়ে অনেক কনফিউশন থাকে। তো আমি আজকে ট্রাই করব খুব অল্প সময়ের মধ্যে এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডির কনফিউশনটা দূর করে দিতে পারি যদি। দেখো, আমরা জানি আমাদের রক্তের গ্রুপ আছে হচ্ছে 4টা, যেটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি আর হচ্ছে গ্রুপ ও। একটা জিনিস মনে রাখবা তোমরা, আমাদের রক্তের গ্রুপ যেটা, আমাদের রক্তের অ্যান্টিজেন ওইটা। তাহলে যার রক্তের গ্রুপ এ তার অ্যান্টিজেন এ, যার গ্রুপ বি তার অ্যান্টিজেন বি, যার এ বি তার অ্যান্টিজেন এ কমা বি, দুইটা। কারণ অ্যান্টিজেন কিন্তু এ বি হবে না কখনো, অ্যান্টিজেন এ অথবা বি হয়। তাহলে যার এ বি হয়েছে ওর অ্যান্টিজেন দুইটাই আছে, এ আছে বিও আছে। আর যে ও, ওর কোনো অ্যান্টিজেন নাই, ওর কোনো অ্যান্টিজেন নেই। অ্যান্টিজেন যেটা থাকে, অ্যান্টিবডি থাকে ঠিক তার উল্টাটা। মানে তোমার ধরো তোমার গ্রুপ এ অ্যান্টিজেন এ, তাহলে তোমার অ্যান্টিবডি হবে হচ্ছে বি। তোমার গ্রুপ বি অ্যান্টিজেন বি, তাহলে তোমার অ্যান্টিবডি হবে হচ্ছে এ। তোমার গ্রুপ এ বি অ্যান্টিজেন এ বি, তাহলে তোমার অ্যান্টিবডি কি হবে? আমি ওখানে দেখছিলাম এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি ছিল বি, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি ছিল এ, তাহলে এ বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি কি হবে? এ বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি নেই, ওর কোনো অ্যান্টিজেনই নাই, তাহলে ওর অ্যান্টিবডি কি হবে? ওর অ্যান্টিবডি হবে হচ্ছে সেই দুইটাই, এ এবং বি দুইটাই। এই বক্সটা মনে রাখো তোমরা, হচ্ছে অনেক এমসিকিউ প্লাস কোয়েশ্চেন এই জাস্ট এই 4টা থেকেই আনসার করতে পারবা। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের কোয়েশ্চেন আনসার করি। ও গ্রুপের রক্তে অ্যান্টিজেন, ও গ্রুপের রক্তে অ্যান্টিজেন, অ্যান্টিজেন। ও গ্রুপের অ্যান্টিজেন কি থাকে? গ্রুপ যেটা অ্যান্টিজেন ওইটাই হয়। ও গ্রুপের কোনো অ্যান্টিজেন কিন্তু নেই, তাহলে এখানে আমাদের ও গ্রুপে কি বলবো? এই গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সার্বজনীন দাতা গ্রুপ কোনটি? আচ্ছা, এখানে একটা জিনিস কনফিউজ করবা না, সার্বজনীন দাতা মানে কি? সবাইকে, সার্বজনীন দাতা মানে সবাইকে দিতে পারবে, সবাইকে যে রক্ত দিতে পারবে সেটাকে, সেটা হচ্ছে ও। আরও স্পেসিফিক করে বললে ওর মধ্যে কোনটা? ওর মধ্যে ও নেগেটিভ। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা। সার্বজনীন গ্রহীতা মানে যে সবার থেকে নিতে পারবে। সার্বজনীন গ্রহীতা হবে হচ্ছে গিয়ে এ বি। আচ্ছা, তো এখানে আমাদের বলছে সার্বজনীন দাতাকে, সার্বজনীন দাতাকে হবে, সার্বজনীন দাতা হবে ও। আমাদের পরের কোয়েশ্চেন, এ বি গ্রুপধারী ব্যক্তিকে রক্ত দিতে পারবে কে? আচ্ছা,
এ বি গ্রুপধারীর ব্যক্তিকে রক্ত দিতে পারবে হচ্ছে, আমরা জানি যে গ্রুপ, ওই গ্রুপকে তো সে দিতেই পারে। তাহলে এখানে তোমার হচ্ছে আনসার হওয়ার চান্স আছে আমাদের এই দুইটার, যে এ বি গ্রুপ হওয়ার সত্ত্বে দিতে পারে, এ বি নিজেকে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, এ কিন্তু এ বিকে দিতে পারবে না, বিও হচ্ছে এ বিকে দিতে পারবে না। এখন আমার গ আর ঘর মধ্যে কোনটা হবে সেটা হচ্ছে আমাদের কনফিউশনের বিষয়। এখানেও কনফিউশন হওয়ার কিছু নাই, কারণ আমরা জানি এখানে ও হচ্ছে সার্বজনীন দাতা, তার মানে ও যে কাউকে দিতে পারে, আর এ বি হচ্ছে সার্বজনীন গ্রহীতা, তার মানে ও যে কারোর কাছ থেকে তো মানে আর এ বি হচ্ছে এখানে সে নিজেই নিজের গ্রুপ, তাহলে ও এ বির কাছ থেকেও নিতে পারবে আবার ওর কাছ থেকেও নিতে পারবে। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে গিয়ে কি, এ বি কার থেকে কাকে রক্ত দিতে পারবে, এ বি হচ্ছে এ বি নিজেকে রক্ত দিতে পারবে আর ও কে রক্ত দিতে পারবে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, গ্রহীতার রক্তের গ্রুপ জানা না হলে কোন গ্রুপের রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ হবে? আমরা হচ্ছে সেক্ষেত্রে আমরা তাকে ও নেগেটিভ রক্ত দিতে পারি, কারণ ও নেগেটিভ রক্ত হচ্ছে গিয়ে তোমার অন্য কোনো রক্তর সাথে কোনো প্রকার বিক্রিয়া করে রক্তটাকে নষ্ট করে দেয় না। যেটা মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? আমরা জানি আমাদের হৃৎপিণ্ড বা মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে থাকে 4টা, ডান পাশে 2টা, বাম পাশে 2টা, ডান অলিন্দ ডান নিলয় এবং বাম অলিন্দ বাম নিলয়। তাহলে আমাদের প্রকোষ্ঠ কয়টা হলো? আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হলো 4টা। এরপরে রাহাত ইয়ারগান দিয়ে একটি পাখি শিকার করলো, সে দেখতে পেল পাখিটির শরীর দিয়ে লাল রঙের একটা তরল পদার্থ বের হচ্ছে। তার দেখা তরলটির নাম কি? অফকোর্স যে কোনো কিছু আঘাত পেলে তার থেকে রক্ত বের হয়, তাহলে এটা হবে রক্ত। এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, রাহাত ওই কোয়েশ্চেনই রক্ত রিলেটেড কোয়েশ্চেনই, লাল ধরনের তরল পদার্থ ছিল, উক্ত পদার্থটি লাল বর্ণের। এখানে হচ্ছে তোমার কারণটা কি? ক্লোরোফিল উপস্থিত থাকার কারণে, হিমোগ্লোবিন উপস্থিত থাকার কারণে, লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকার কারণে। আচ্ছা, ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল থাকে হচ্ছে গিয়ে আমার উদ্ভিদে, ক্লোরোফিল কিন্তু প্রাণী দেহে থাকে না, তাহলে সেক্ষেত্রে এটা বাদ। আমরা জানি হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত লাল হয়, এবং হিমের মধ্যে থাকে কি? ওই যে আয়রন, যেটা হচ্ছে এই হিমের মধ্যে আছে। তাহলে আমাদের এখানে উত্তর কি? আমাদের এখানে উত্তর হচ্ছে গিয়ে 2 এবং 3, মানে আমাদের গ নাম্বার। আমরা পরের কোয়েশ্চনে যদি দেখি, দেখো এখানে হচ্ছে আমাদের একটা হৃৎপিণ্ড দেখানো হয়েছে, তাহলে আমার এ হচ্ছে কি? হৃৎপিণ্ড। পি থেকে এখানে পির মাধ্যমে, যে পির মাধ্যমে হচ্ছে অক্সিজেন যাচ্ছে, আর তোমার হচ্ছে এইটার মাধ্যমে মানে কিউয়ের মাধ্যমে যাচ্ছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। একটা জিনিস মনে রাখবা, ধমনী হচ্ছে সবসময় অক্সিজেন ক্যারি করে, আর শিরা হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড ক্যারি করে থাকে। তাহলে আমার যে অক্সিজেন নিয়ে যাচ্ছে সে হচ্ছে ধমনী, আর যে কার্বন ডাই অক্সাইড নিয়ে যাচ্ছে সে হচ্ছে শিরা। আমার কোয়েশ্চেন কি, এখানে পি চিহ্নিত অংশের নাম কি? তাহলে এখানে আমার পি চিহ্নিত অংশের নাম হচ্ছে ধমনী, কারণ ও হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে। ওই একই কোয়েশ্চেন আবার আসছে, আমরা জানি এখানে আমার পি হচ্ছে ধমনী, কিউ হচ্ছে শিরা। এ অংশের কাজ, এ কি? এ হচ্ছে আমার হৃৎপিণ্ড। এ অংশের কাজ কি হবে? এই অংশের কাজ হচ্ছে রক্ত পাম্প করা, রক্ত জমাট বাঁধা এবং সারা দেহে রক্ত সঞ্চালন করা। রক্ত জমাট বাঁধা হার্টের কাজ না, রক্ত হৃৎপিণ্ডের কাজ না। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে তোমার বডিকে পাম্প করে সারা দেহে তোমার সারা বডিতে হচ্ছে রক্ত সরবরাহ করা। তাহলে এক্ষেত্রে রক্ত পাম্প করা এবং সারা দেহে রক্ত সরবরাহ করা হবে হচ্ছে গিয়ে এই অংশ তথা হৃৎপিণ্ডের কাজ। তাহলে আমাদের উত্তর থাকলো 1 এবং 3। পরের কোয়েশ্চনে দেখো, রফিক অসুস্থ হওয়ার পর ডাক্তার তার হৃদস্পন্দন হাতের কবজিতে গণনা করেন, উদ্দীপকের প্রক্রিয়াকে কি বলা হয়? এখানে যে 4টা অপশন আছে ভাইয়া, এই 4টা অপশনের একটাও কারেক্ট না। হাতের কবজিতে গণনা করার যেই প্রক্রিয়া আছে সেইটাকে বলা হয়ে থাকে হচ্ছে তোমার পালস রেট। এইটা কিভাবে ত্রুটিপূর্ণ কোয়েশ্চেনটা একটা বোর্ডে চলে আসছিল আমি জানি না, কিন্তু পরবর্তীতে এইরকম ত্রুটিপূর্ণ কোয়েশ্চেনের জন্য ওখানে অফকোর্স বোনাস দেওয়া হয়েছে। বোর্ডে ত্রুটিপূর্ণ কোয়েশ্চেন থাকলে সেটা তোমাদের দোষ না। তো তোমরা হচ্ছে এই জিনিসটা মনে রাখবা যে হাতের কবজিতে গণনা করলে সেটা হচ্ছে কি পালস রেট, সেটা এই 4টার মধ্যে একটাও হবে না। এবং তোমাদের ক্ষেত্রে যদি খোদা না করুক যদি এরকম হয়ে যায় যে একটা কোয়েশ্চেন ভুল চলে আসছে, কোনোভাবেই ঘাবড়াবা না, কারণ ওইটা বোর্ড তোমাকে এমনিতেই নাম্বার দিয়ে দেবে। আচ্ছা, আমরা পরের কোয়েশ্চেনে যাই। আমরা হচ্ছে অধ্যায় 4-এ চলে আসছি।
দেখো আমরা অধ্যায় 4-এর প্রথম কোয়েশ্চেন পেয়েছি ছেলেদের বয়ঃসন্ধিকাল কখন শুরু হয়, এবং ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় হচ্ছে গিয়ে 10 থেকে 15 বছর বয়সে। বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলোর মধ্যে কোনটি প্রথমে চোখে পড়ে? একটা জিনিস চিন্তা করো, আমাদের মনে মনে যে জিনিসটা আছে হরমোনগত জিনিস কিন্তু আমরা কোনোভাবেই খালি চোখে দেখতে পারবো না পরীক্ষা করা ছাড়া। এখন আমার কাছে বাকি আছে দৈহিক, মানসিক আর আচরণগত। আচ্ছা, আমাদের কি দৈহিক পরিবর্তনটা আমরা বেশি লক্ষ্য করে থাকি না? একটা মানুষের তুমি ধরো কয়েকদিন পরে দেখলে ও কি চিকন হয়েছে না একটু মোটা হয়ে গিয়েছে, ও ফর্সা হয়েছে, কালো হয়েছে, মানে দৈহিক পরিবর্তনটা তো আমরা সবার আগে দেখি, মানসিক পরিবর্তন তো আর বাইরে থেকে আমি বলতে পারবো না। তো সেক্ষেত্রে ঠিক তেমনইভাবে বয়ঃসন্ধিকালের মধ্যে প্রথমে পড়বে হচ্ছে সেই দৈহিক পরিবর্তনটাই, কিন্তু বয়ঃসন্ধিকালে কিন্তু দৈহিক, মানসিক, আচরণগত, হরমোনগত সব ধরনের পরিবর্তনই হয়ে থাকে। আমরা সবার আগে দেখব কোনটা? এই দৈহিক পরিবর্তনটাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বয়ঃসন্ধিকালে কোন পরিবর্তনগুলো অদৃশ্য থাকে? বয়ঃসন্ধিকালের অদৃশ্য পরিবর্তন অফকোর্স মানসিক পরিবর্তন। মানসিক পরিবর্তন তো আর চোখে দেখা যায় না, একজন মনে মনে কি ভাবতেছে সেটাকে আমরা নিজের চোখে দেখতে পারি না। তো তাহলে যেই পরিবর্তনটা অদৃশ্য থাকে সেটা হচ্ছে এই মানসিক পরিবর্তন। 15 বছর বয়সী অপু, এই যে একটা জিনিস খেয়াল করো, 15 বছর, তাহলে যে বয়ঃসন্ধিকালের রেঞ্জের মধ্যে পড়তেছে, তো এখানে যেই রিলেটেড কথা হবে বয়ঃসন্ধিকাল নিয়েই কথা হবে। অপু প্রায় বাবার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করতে চায়। এইখানে দ্বিমত পোষণ করার ইচ্ছাটা কি? অপুর বুদ্ধি তার বাবার থেকে বেশি, এইটা আসলে ঠিক না। ওনার বয়স বেশি, উনি নিশ্চয়ই ওর থেকে বেশি বোঝেন। অপুর পারিবারিক শিক্ষার অভাব, এই জিনিসটাও ঠিক করা হবে না। অপু বেয়াদব হয়ে উঠেছে, সেইগুলো হচ্ছে সব নেগেটিভ সাইন। এখানে দেখো তো অপুর বয়ঃসন্ধিকালের একটি আচরণগত পরিবর্তন, এবং এইটাই হচ্ছে রাইট আনসার। বয়ঃসন্ধিকালে কি আমাদের মধ্যে একটা ওই রকম টাইপের চিন্তা চলে আসে যে আমি হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি, আমি হচ্ছে নিজের কথা মানুষকে বলতে চাই, ওই আচরণগত পরিবর্তনই আমরা এখানে খেয়াল করতেছি। আমরা পরের কোয়েশনে যাই। ছেলে মেয়েদের আবেগ দ্বারা পরিচালিত হওয়ার বয়স কোনটি? এখানে বয়ঃসন্ধিকাল যদিও তোমার হচ্ছে হওয়ার কথা ছিল 10 থেকে 19, কিন্তু কাছাকাছি হিসাবে আমরা হচ্ছে এই 11 থেকে 19টাকে এখানে আনসার হিসাবে কম করেছি। পরবর্তী কোয়েশ্চেনে দেখো বয়ঃসন্ধিকালে নিচের কোনটির কোনো প্রভাব নেই বলে একটা কথা আছে। এখানে টোটাল 5টা জিনিস লেখা আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। আচ্ছা, আমি যদি প্রত্যেকটা নিয়ে একটু কথা বলতে চাই, টেস্টোস্টেরন হচ্ছে একটা ছেলেদের হরমোন। টেস্টোস্টেরন হচ্ছে ছেলেদের হরমোন। এই যে মানে ছেলে সুলভ যে সকল বৈশিষ্ট্য থাকে, একটা ছেলের মধ্যে যে সকল বৈশিষ্ট্য থাকে, ওর কথাটা একটু, কণ্ঠটা একটু মেয়েদের থেকে আলাদা, মুখে দাড়ি উঠে, এইরকম টাইপের যে চেঞ্জগুলো আছে, এইগুলা হচ্ছে এই টেস্টোস্টেরনের জন্য হয়ে থাকে। আর ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন এই দুইটা হচ্ছে গিয়ে তোমার মেয়েদের হরমোন, যেই দুইটা হরমোন হচ্ছে মেয়ে সুলভ বৈশিষ্ট্য, যে ওর কণ্ঠটা একটু তোমার হচ্ছে মেয়েদের মত, মানে মেয়েদের কণ্ঠ যেমন হয় সেরকম হবে, তোমার চুল লম্বা হবে, হাত নর্মালি হাত বা সব বডি পার্ট ছেলেদের তুলনায় একটু কোমল হবে, এই সব টাইপের মানে মেয়ে সুলভ বৈশিষ্ট্য যেটা, সেটা নিয়ন্ত্রণ করে থাকে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। আর ইনসুলিন কি? এটা আমরা সবাই জানি, আমাদের বেশিরভাগই বাসা বাড়িতে কি ডায়াবেটিক পেশেন্ট আছে, এবং এটা হচ্ছে ডায়াবেটিকের জন্য একটা তোমার ওষুধ হিসেবে কাজ করে বলতে পারো, যদিও এটা বডিতে ইনজেকশন হিসেবে নিতে হয়, বাট এই ইনসুলিন হচ্ছে কি ডায়াবেটিক্স জনিত একটা ওষুধ হিসাবে, বা আরও ক্লিয়ার করে বলে এটা হচ্ছে তোমার একটা হরমোন, যেটা হচ্ছে আমাদের শরীরে তোমার গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এখন বয়ঃসন্ধিকালের সাথে গ্লুকোজের পরিমাণের তো কোনো সম্পর্ক নাই, তাহলে এখানে আমার আনসার কি হবে? ইনসুলিন, কারণ এইটার কোনো প্রভাব কিন্তু আমাদের বয়ঃসন্ধিকালে নেই। জীবনে থাকলে কি বয়ঃসন্ধিকালে ইনসুলিনের প্রভাব নেই। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মেয়েদের বয়স কত বছর হলে গর্ভধারণ করলে ঝুঁকি কম থাকে? 20 বছর বয়সে একটা মেয়ে প্রেগনেন্ট হলে সে যথেষ্ট ম্যাচিউর থাকে শারীরিক মানসিক দুই দিক থেকেই, তখন হচ্ছে তার এই গর্ভধারণ করলে ঝুঁকি সবচেয়ে কম থাকে। পরের কোয়েশ্চেনে যাই, সেটা হচ্ছে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে প্রথম সফলতা লাভ করে কোন দেশ? সেটা হচ্ছে ইতালি। এটা আমাদের বইয়ে থেকে ডিরেক্ট লাইন দেওয়া হয়েছে, এবং এই সকল বইয়ের থেকে দেওয়া লাইনগুলোকে আমি সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে থাকি পরীক্ষাতে আসার ক্ষেত্রে। তো বি কেয়ারফুল। সর্বপ্রথম টেস্ট টিউব বেবির ক্ষেত্রে সফলতা লাভ করে কে? সেটা হচ্ছে ইতালি।
মানুষের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমের সংখ্যা কয়টি? আচ্ছা, ক্রোমোজোমটা কি? মানুষের বডিতে নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম হচ্ছে বডিতে তোমার ক্রোমোজোম টোটালি হচ্ছে গিয়ে আমাদের বডিতে ক্রোমোজোম টোটাল থাকে হচ্ছে গিয়ে 23 জোড়া। তার মানে কি 46টি না? হ্যাঁ, এই 46টির মধ্যে অটোজোম, যেটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন লক্ষণ, তোমার হচ্ছে কালার, গঠন, এইসব মানসিক আচরণ এগুলো নিয়ন্ত্রণ করে, এরকম অটোজোম আছে টোটাল 44টা আর 22 জোড়া। বাকিটা যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের সেক্স ক্রোমোজোম আর লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া থাকে মাত্র, আর যেটা হচ্ছে কয়টা? 2টা। তাহলে এখানে আমাদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা কত হবে? এটা হবে হচ্ছে আমার 1 জোড়া। পরের কোয়েশ্চেনে যাই, মানুষের প্রতিটি দেহকোষে কতটি ক্রোমোজোম থাকে? কিছুক্ষণ আগেই পড়ে আসছি 46, 46টা আর 23 জোড়া। মানুষের জীবন মাতৃগর্ভে কয়টি কোষ থেকে শুরু হয়? আমাদের সবার জীবন একটা মাত্র কোষ থেকে শুরু হয়, পরবর্তীতে বিভাজিত হয়ে আমরা পরিপূর্ণ আকার লাভ করি। তাহলে আমাদের মাতৃগর্ভে কয়টা কোষ থেকে শুরু হয়েছে আমাদের জীবন? এই একটা মাত্র কোষ থেকে। মানুষের অটোজোমের সংখ্যা কত? কিছুক্ষণ আগে পড়িয়ে আসলাম, সেটা হচ্ছে 44টা। কেউ ভুল করে 12টা দাগাতে যাবা না। 12 জোড়া থাকলে আনসার হবে 12 জোড়া, অথবা হবে হচ্ছে গিয়ে 44টা। কেউ কোয়েশ্চানে অটোজোম দেখে 22 দাগায় ফেলো না ভাই, কারণ 44টা থাকে, 22 যদি জোড়া থাকে সেক্ষেত্রে 22 জোড়া হবে আনসার। আমরা পরের কোয়েশ্চানে যাই, স্ত্রীলিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? আচ্ছা, এখানে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম আছে টোটাল 2 রকমের, একটা হচ্ছে XX, একটা হচ্ছে XY। XX সবসময় হচ্ছে স্ত্রী বা মেয়ে ইন্ডিকেট করে থাকে, আর XY হচ্ছে গিয়ে ছেলে পুরুষ ইন্ডিকেট করে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, পুরুষ XY, ফিমেল হচ্ছে XX। তাহলে স্ত্রীলিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটা? স্ত্রীলিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে আমার XX। কোন প্রাণীতে সর্বপ্রথম জীবের উৎপত্তি হয়েছিল? সমুদ্রের প্রাণীতে সর্বপ্রথম জীবের উৎপত্তি হয়েছিল। এটাও কিন্তু আমার বইয়ের ডিরেক্ট একটা লাইন। নিচের কোনটি জীব ও নয়, জড় ও নয়? তোমার ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে একটা জীব, ছত্রাক, স্পঞ্জ এগুলো সবগুলো একটা জীব। একমাত্র ভাইরাস হচ্ছে, ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস হচ্ছে আমার বাধ্যতামূলক পরজীবী। ওরা হচ্ছে অ্যাকচুয়ালি জীবও না, জড়ও না, ওরা হচ্ছে একটা মাঝামাঝি অবস্থায় থাকে। ওরা যখন কোনো কিছুর বডিতে পরজীবী হিসেবে থাকতে পারে, মানুষ হোক, গরু হোক, গাছপালা হোক, তখন ওরা জীবের মতো আচরণ করে। আদারওয়াইজ ধরো তোমার হচ্ছে এমনি মুক্ত পরিবেশে থাকলে ওরা হচ্ছে জড় বস্তুর মতো আচরণ করে। তাই ওদেরকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী, কারণ ওরা হচ্ছে অ্যাকচুয়ালি জীব আর জড়র একটা মাঝামাঝি অবস্থা। এখানে লেখা আছে রাসায়নিক বিবর্তনের মাধ্যমে প্রোটোভাইরাস থেকে কোন জীবটির উৎপত্তি হয়েছিল? এইটা মনে রাখবা, প্রোটোভাইরাস যেহেতু আছে, ভাইরাস যেহেতু আছে, তাহলে ভাইরাস থেকে ঘুরে ফিরে কে আসবে? ওই ভাইরাসই। তাহলে প্রোটোভাইরাস থেকে কে আসবে? ভাইরাস আসবে। নেক্সট কোয়েশ্চেনে যাই, নিচের কোন জীবটি সরীসৃপের ন্যায় ডিম পারে? এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে সেই উভচর প্রাণীর মতো একটা জিনিস, যেটা হচ্ছে প্লাটিপাস। ও মাটিতেও থাকে, ও ডিমও পারে, আবার ও নিজের বাচ্চাদেরকে দুধও খাওয়ায়। খুবই তোমার হচ্ছে ইন্টারেস্টিং একটা প্রাণী। আচ্ছা, আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি, কোনটি জীবন্ত জীবাশ্ম? এখানে আমাদের বইয়ে আমাদের কয়েকটা এক্সাম্পল আছে, যেটা হচ্ছে রাজকাঁকড়া। এছাড়া আমাদের বইয়ে আরও 2টা এক্সাম্পল দিছে, একটা হচ্ছে গিয়ে প্লাটিপাস, আর একটা হচ্ছে আর্কিওপটেরিস। প্লাটিপাস আর আর্কিওপটেরিস। আমরা পরের কোয়েশ্চেনে যাই। লেখা আছে মানসিক পরিবর্তন কোনটা? ধারিগোফ গোজানো কি মানসিক পরিবর্তন? ধারিগোফ গোজানো হচ্ছে শারীরিক পরিবর্তন। তাহলে আবেগ দ্বারা পরিচালিত হওয়া, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আসা, এই 2টা হচ্ছে আমাদের মানসিক পরিবর্তন। তাহলে আমাদের এইটার উত্তর কত হবে? 2 এবং 3। আমরা পরের কোয়েশ্চেনে যাই, বয়সন্ধিকালে মেয়েদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী হরমোন। আমি কিন্তু কিছুক্ষণ আগে পড়ায় আসছিলাম, সেটা হচ্ছে কি, যে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে গিয়ে ছেলেদের হরমোন।
টেস্টোস্টেরন ছেলেদের হরমোন, তাহলে এটা কিন্তু ওই যে তোমার মেয়েদের ক্ষেত্রে লাগবে না। মেয়েদের ক্ষেত্রে কি লাগতেছে? ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। তাহলে আমার আনসার করতে হবে 2 এবং 3। আমরা পরের কোয়েশ্চেনে যাই। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন কি? এক প্রকার হরমোন। এটা হচ্ছে বয়সন্ধিকালের পরিবর্তন ঘটায় এবং মেয়েদের শরীরে তৈরি হয়। এইগুলার কিন্তু সবগুলাই কারেক্ট। তাহলে এখানে আমার আনসার হচ্ছে 1, 2 এবং 3, তিনটাই। পরের কোয়েশ্চান, পুরুষ দেহের সেক্স ক্রোমোজোম কোনটা? আমরা জানি পুরুষ দেহের সেক্স ক্রোমোজোম কিছুক্ষণ আগেই দেখে আসছিলাম, সেটা হচ্ছে XY। এটা ছেলেকে ইন্ডিকেট করতেছিল। YY বলে কোনো ক্রোমোজোমই এক্সিস্ট করে না, আর XY হচ্ছে XX হচ্ছে গিয়ে মেয়েদের। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে 3 or XY। আমরা পরের কোয়েশ্চেনে যাই। প্রীতম এখানে সপ্তম শ্রেণীতে পড়ে, তার মানে ওর বয়স কেমন আছে? এই ধরতে পারি আমরা হচ্ছে 13, 14, 15 এরকম বছর আর কি। তো এখন তার শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়েছে। প্রীতমের জীবনের সময়টা কি? সেটা অফকোর্স বয়সন্ধিকাল হবে। আমাদের জীবনের যখন শারীরিক এবং মানসিক পরিবর্তন কথাটা আসবে, চোখ বন্ধ করে সেটাকে বয়সন্ধিকাল বলতে পারো। আমরা পরের কোয়েশ্চেনে যাই, যেখানে লেখা আছে ওই প্রীতমের এটাই বয়সন্ধিকাল নিয়ে কথা হচ্ছিল। দ্রুত দৈহিক বৃদ্ধি পায়। হ্যাঁ, বয়সন্ধিকালে আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে, আমাদের কণ্ঠস্বরের পরিবর্তন হয়, শারীরিক গঠন সম্পূর্ণ হয়। এই জিনিসটা হচ্ছে ভুল। আমাদের শারীরিক গঠন সম্পূর্ণ হতে আরও কত দিন সময় লাগে? 24 বছর বয়সে একজনের পরিপূর্ণভাবে শারীরিক গঠন সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে 1 এবং 2। আমরা পরের কোয়েশ্চেনে যাই। এখানে দেখো, আমরা হচ্ছে একাদশ অধ্যায়ে আসছি। লেখা আছে কোনটি ডিএনএতে অনুপস্থিত? আচ্ছা, ডিএনএ আর আরএনএ এই দুইটা জিনিস কমন করে জেনে রাখো, সেটা হচ্ছে ডিএনএ অ্যান্ড আরএনএ। ডিএনএতে থাকে হচ্ছে গিয়ে তোমার অ্যাডনিন, আরএনএতেও থাকে হচ্ছে গিয়ে তোমার অ্যাডনিন। ডিএনএতে থাকে গুয়ানিন, আরএনএতেও থাকে গুয়ানিন। ডিএনএতে থাকে সাইটোসিন, আরএনএতেও থাকে সাইটোসিন। ডিএনএতে থাকে হচ্ছে থায়ামিন, আরএনএতে থাকে হচ্ছে ইউরাসিল। এই যে এইখানে হচ্ছে একটা করে স্টার দিচ্ছি। ইউরাসিল এটাকে মার্ক করার কারণ কি? দেখো, অ্যাডনিন, গুয়ানিন, সাইটোসিন ডিএনএ আরএনএ দুইটার জন্যই কি কমন। ডিফারেন্সটা কই হলো? এই থায়ামিন আর সাইটোসিনে। এদের মধ্যে থায়ামিন থাকে ডিএনএতে আর ইউরাসিল থাকে হচ্ছে আরএনএতে। তো ডিএনএতে অনুপস্থিত কোনটা? অফকোর্স ইউরাসিল অনুপস্থিত, কারণ ইউরাসিল থাকে আরএনএতে। আমরা পরের কোয়েশ্চেনে যাই। ডিএনএ প্রোফাইল কিভাবে তৈরি করা হয়? অফকোর্স রং পেন্সিল দিয়ে হবে না, ডাক্তারের ইচ্ছা অনুসারেও হবে না, ভৌত পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়। ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। আমরা পরের কোয়েশ্চেনে যাই। এখানে বলা হয়েছে সেক্স ক্রোমোজোম সংখ্যা কতটি? সেক্স ক্রোমোজোমের সংখ্যা ছিল হচ্ছে গিয়ে 2টি অর 1 জোড়া। আমরা কিন্তু তোমার হচ্ছে চ্যাপ্টার 4-এ এটা পড়ে আসছি। তাহলে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টা? এখানে 2টা। কত সালে ডিএনএ অণুর গঠন আবিষ্কৃত হয়? এটা হচ্ছে 1953 সালে। 1953 সালে তোমার হচ্ছে ওয়াটসন আর ক্রিক, দুইজন সায়েন্টিস্ট, ওরা হচ্ছে গিয়ে তোমার ডিএনএ ডাবল হেলিক্স মডেল তৈরি করেছিলেন। আমরা বর্তমানে ডিএনএকে যেরকম স্ট্রাকচারে দেখি, সেই ডাবল হেলিক্স বা ডিএনএ মডেলটা তৈরি করেছিলেন হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953 সালে। আমরা পরের কোয়েশ্চেনে যাই। দেখো, এখানে কোয়েশ্চেন হচ্ছে কোন ক্ষারকটি ডিএনএতে উপস্থিত হলেও আরএনএতে অনুপস্থিত? কিছুক্ষণ আগে দেখে আসছিলাম থায়ামিন হচ্ছে ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না। আরএনএতে থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকে। তাহলে এইখানে আমার আনসারটা হচ্ছে থায়ামিন। আর নেক্সট কোয়েশ্চেন, ক্রোমোজোমে কয় ধরনের প্রোটিন থাকে? একটা ক্রোমোজোমে টোটাল 2 ধরনের প্রোটিন থাকে। সিকেল সেল রোগের লক্ষণ কোনটি? সিকেল সেল রোগটা হচ্ছে একটা টাইপের অ্যানিমিয়া। অ্যানিমিয়া জিনিসটা কি ভাইয়া? অ্যানিমিয়া জিনিসটা হচ্ছে গিয়ে রক্ত
স্বল্পতা, রক্ত স্বল্পতাকে অ্যানিমিয়া বলা হয়ে থাকে। তার মানে এইখানে তোমার অ্যানিমিয়ার লক্ষণ হবে কি রক্ত শূন্যতা, সরি সিকল সেলকের লক্ষণ কি হবে রক্ত শূন্যতা। এখানে দেখো মানুষের 21তম ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে কোন রোগটি হয়, এইটা মনে রাখবা। 21তম ক্রোমোজোমের নন ডিসজাংশনের জন্য সবসময় যেটা হয় সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। নর্মালি মানুষের যত সংখ্যক ক্রোমোজোম থাকে সবগুলারই নির্দিষ্ট একটা কার্যাবলী থাকে, ঠিক তেমনইভাবে এই 21 নম্বর ক্রোমোজোম হচ্ছে আমাদের বুদ্ধির সাথে জড়িত, যেটাতে কোনো একটা প্রবলেম হলে আমাদের ডাউন সিনড্রোম হতে পারে। আমরা পরের কোয়েশ্চেনে যাই। দেখো কোনো রোগে আক্রান্ত পুরুষ XXY ক্রোমোজোম বিশিষ্ট হয়। আচ্ছা, এইখানে এইটা আনসার হবে ক্লিনিফেল্টার সিনড্রোম। এবং এই রোগটার একটা বৈশিষ্ট্য কি জানো, এখানে তোমার পুরুষ হওয়া সত্ত্বেও এই রোগে আক্রান্ত হলে আচরণ হচ্ছে মেয়েদের মতো হয়ে যায়। কেন বলতে পারো তোমরা? আমরা কিন্তু কিছুক্ষণ আগেই এই জিনিসটা দেখেছি যে XX দুইটা জিনিস হচ্ছে মেয়েদের ক্রোমোজোম ছিল, মেয়েদের সেক্স ক্রোমোজোমের মধ্যে ছিল, আর XY ছিল হচ্ছে ছেলেদের সেক্স ক্রোমোজোমের মধ্যে। এখন কোনো বংশগত কোনো রোগের কারণে যদি বাই চান্স একটা পুরুষের বডিতে এই কম্বিনেশনের ক্রোমোজোম চলে আসে, তাহলে সেক্ষেত্রে ও ছেলে হওয়া সত্ত্বেও ওর মধ্যে দেখবা মেয়ে সুলভ বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, মেয়ের মতো আচরণ করছে। আমরা পরের কোয়েশ্চনে যাই। এখানে দেখো বংশগত কোন রোগের কারণে পুরুষের দেহে নারী সুলভ বৈশিষ্ট্য প্রকাশিত হয়, ঠিক আগের কোয়েশ্চনটাতেই পড়ে আসছি কি সেটা, সেটা হচ্ছে ক্লিনফেল্টার সিনড্রোম। আমরা পরের কোয়েশ্চনে যাই। কোন এনজাইম দিয়ে ডিএনএ কাটা হয়, বা এইটা তোমাদের এসএসসিতে আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই কোয়েশ্চনটা আমি যতবার দেখলাম কোয়েশ্চেন, কোনো না কোনো বোর্ডে এই কোয়েশ্চন ছিলই। ডিএনএ কোন এনজাইম দিয়ে কাটা হয়, এইটা চোখ বন্ধ করে মুখস্থ করে নাও, এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ অণু কাটা হয়, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। আমরা পরের কোয়েশ্চনে যাই। মানুষের অ্যান্টিবডি তৈরিতে মানুষের জিন কোন প্রাণীতে প্রবেশ করানো হয়েছে? আচ্ছা, এগুলোর মধ্যে ইঁদুরের বডিতে হচ্ছে আমাদের জিন প্রকাশ করানো হয়। এখন এই ইঁদুর বলতে অ্যাকচুয়ালি আমরা যে বাসাবাড়ির ইঁদুর চিন্তা করতেছি ওইটা না, অ্যাকচুয়ালি গিনি পিগ বলে একটা প্রজাতি আছে। এখন রোডেন্ট গোত্রের সবাইকে হচ্ছে ইঁদুরের সাথে একটা মিল আছে, সেই থেকেই হচ্ছে এখানে তোমার ওই গিনিপিগ বা রোডেন্টের বডিতে আমাদের জিন প্রবেশ করানো হয়েছে। এখানে সেই আনসারটা হচ্ছে আমাদের ইঁদুর। আমরা পরের কোয়েশ্চনে যাই, যেখানে জীব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত গোল্ডেন রাইসে কোন ভিটামিন সমৃদ্ধ? আচ্ছা, আমরা প্রথম চ্যাপ্টারে যখন রাতকানা জিনিসটা পড়তেছিলাম আমি বলেছিলাম কয়েক বছর আগে তোমার যখন ভিটামিন এ বাইরে থেকে খাওয়ানো শুরু হয় নাই, তখন হচ্ছে গিয়ে আমাদের দেশে ভিটামিন এ জনিত রোগ দেখা দিচ্ছিল। এরকমভাবে প্রত্যেক দেশেই ভিটামিন এর সমস্যা ছিল। সেখান থেকে হচ্ছে চায়নারা এই গোল্ডেন রাইস আবিষ্কার করেন। গোল্ডেন রাইসের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে নর্মাল রাইস খাই, নর্মাল ভাত খাই, ওইটার মতোই, কিন্তু এখানে হচ্ছে ওরা ভিটামিন এ এড করে দিয়েছিল। এই ভিটামিন এ অ্যাড করাতেই এটাকে গোল্ডেন রাইস বলা হচ্ছে। তো এখানে জীব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত গোল্ডেন রাইসে কোন ভিটামিন সমৃদ্ধ হবে? এটা হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ হবে। আমরা পরের স্লাইডে যাই, যেখানে গোল্ডেন রাইসে কোয়েশ্চেন হচ্ছে গোল্ডেন রাইসে কোনটি পাওয়া যায়? গোল্ডেন রাইসে পাওয়া যায় ভিটামিন এ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা অনেকবার বোর্ডে রিপিট হয়েছে বলে আমিও এখানে 2বার করে রিপিট করেছি। পরের কোয়েশ্চেনে দেখি, হ্যাপাটাইটিসের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? হ্যাপাটাইটিস হচ্ছে মেইনলি আমরা হচ্ছে অনেকেই জন্ডিস সম্পর্কে জেনে থাকি। তো এরকম হ্যাপাটাইটিস হচ্ছে জন্ডিসের জন্য দায়ী একটা তোমার হচ্ছে ব্যাকটেরিয়া, একটা ভাইরাস, এবং এইটার চিকিৎসায় আমরা হচ্ছে মেইনলি ইন্টারফেরন ইউজ করে থাকি। ক্ষত নিরাময়ে ব্যবহৃত এনজাইম কোনটি? বিভিন্ন কারণে আমাদের শরীরে বিভিন্ন ক্ষত সৃষ্টি হতে পারে এবং এগুলা চিকিৎসার জন্য অনেক ওয়ে আছে, যার মধ্যে একটা উপায় হচ্ছে গিয়ে তোমার এই ট্রিপসিন ব্যবহার করা। আমরা এই ট্রিপসিন এনজাইম ব্যবহার করে আমাদের বডির ক্ষত নিরাময় করতে পারি।
এখানে কোন টেস্ট দিয়ে মানুষের ডিএনএ বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্ত করা হয়? একটা জিনিস মনে রাখবা, ডিএনএ বিশ্লেষণ আসলেই তোমার মাথায় যেই ওয়ার্ডটা আসতে হবে সেটা হচ্ছে গিয়ে ফরেনসিক। ফরেনসিক ল্যাবেই হচ্ছে তোমার মানুষের ডিএনএ, মানুষের আরএনএ, জৈবিক ঘটন এসব নিয়ে কাজ করা হয়। তাহলে সেক্ষেত্রে যখন মানুষের ডিএনএ টেস্টের কথা আসবে, অফকোর্স সেটা হবে ফরেনসিক ল্যাবে ফরেনসিক টেস্ট। এখানের কোয়েশ্চন হচ্ছে জীবকোষ হচ্ছে এমআরএনএ, এনআরএনএ। এখানে কোয়েশ্চনটা একটু অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এখানে হচ্ছে জীবকোষের আরএনএ কোনটা সেটা জানতে চেয়েছে, এবং আমাদের জীবকোষে তোমার আরএনএ হচ্ছে থাকে 3টা। জীবকোষে আরএনএ 3টা না, সরি, জীবকোষের আরএনএ হচ্ছে 3 প্রকারের থেকে থাকে। এক নাম্বার হচ্ছে গিয়ে মেসেঞ্জার আরএনএ অর সংক্ষেপে এমআরএনএ, একটা থাকে হচ্ছে গিয়ে রাইবোজোমাল আরএনএ অর আরআরএনএ, আরেকটা থাকবে হচ্ছে গিয়ে ট্রান্সফার আরএনএ অর টিআরএনএ। এইটার মধ্যে আমাদের অপশনে এমআরএনএ আছে যেটা কারেক্ট হবে, টিআরএনএ আছে যেটা কারেক্ট হবে, বাট এনআরএনএ বলে কোনো আরএনএ আমাদের বডিতে পাওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 1 এবং 3। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে আরএনএতে কি কি থাকে? আরএনএতে শর্করা, থাইমিন, ইউরাসিল। ডিএনএ আরএনএ এর ডিফারেন্সের সময়ই জিনিসটা দেখানো হয়েছে যে থাইমিন শুধুমাত্র কোথায় থাকে? থাইমিন শুধুমাত্র থাকে ডিএনএতে। তাহলে আরএনএতে অফকোর্স এই জিনিসটা থাকবে না। সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 1 এবং 3, অর্থাৎ শর্করা এবং ইউরাসিল। আমরা যদি পরের কোয়েশ্চনটা দেখি, সেখানে লেখা আছে পয়েন্ট মিউটেশনের জন্য কি হতে পারে। পয়েন্ট মিউটেশনের জন্য তোমার হচ্ছে 2টা রোগ হয়, একটা হচ্ছে সিকল সেল রোগ আর একটা হচ্ছে হানিংটনস রোগ। আর ডাউন সিনড্রোম রোগ যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র ক্রোমোজোমের সমস্যার জন্য হয়, অন্য তোমার হচ্ছে মিউটেশন টাইপের কোনো কিছুর জন্য ওই রোগ হয়ে থাকে না। সেই জন্য আমরা এই ক্ষেত্রে আমাদের আনসার নিতে পারি ক, যেটা হচ্ছে 1 এবং 2। এখানে দেখো সিকেল সেল রোগের লক্ষণ দেখা দিয়েছে, লক্ষণ বলা হয়েছে কোনটা হবে। আমরা জানি সিকেল সেল বলতে কি মিন করতেছে হচ্ছে আমাদের রক্ত স্বল্পতা। তাহলে রক্ত স্বল্পতা রোগের লক্ষণ কি হতে পারে? এক, লোহিত রক্তকণিকা দ্রুত ভেঙে যাবে, রক্তশূন্যতা দেখা দিবে, দেহে তীব্র ব্যথাও হইতে পারে। রক্ত স্বল্পতার জন্য দেহে তীব্র ব্যথাও হইতে পারে। এই 3টাই হচ্ছে সিকেল সেলের লক্ষণ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্লাজমিড। প্লাজমিড জিনিসটা কি? ধরো আমি একটা ব্যাকটেরিয়া আঁকলাম, এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়াল সেলে ওর বাইরে, সেলের বাইরে হচ্ছে একটা সেকেন্ডারি ডিএনএ থাকে। এই সেকেন্ডারি ডিএনএটাকে বলা হয় প্লাজমিড। এই সেকেন্ডারি ডিএনএর বৈশিষ্ট্যটা কি? আমাদের বডিতে যেমন ডিএনএ আরএনএ থাকে, ওই ব্যাকটেরিয়ার বডিতেও একটা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে। আর এই সেকেন্ডারি ডিএনএ বা যেটাকে বলা হয় প্লাজমিড, সেটা হচ্ছে ওর এক্সট্রা একটা ডিএনএ যেটা হচ্ছে স্ববিভাজনে এবং স্বপ্রজননে সক্ষম হয়। তাহলে এখানে প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে ক্রোমোজোমের বাইরের স্বতন্ত্র ডিএনএ। অফকোর্স এটা কারেক্ট, এটা স্বপ্রজননে সক্ষম, এটাও কারেক্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা অত্যন্ত বেশি, কেননা আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে ডিএনএটাকে পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা এই সেকেন্ডারি ডিএনএটা ব্যবহার করি, কারণ প্রাথমিক ডিএনএ যেটা, সেটা যদি আমরা বডি থেকে বের করে ফেলি তাহলে ওই প্রাণী আর তোমার হচ্ছে বেঁচে থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের 3টাই হচ্ছে উত্তর। আমরা চলে আসছি আমাদের সর্বশেষ অধ্যায় 14তে, এবং এইখান থেকেও আমাদের এমসিকিউ কি আসতে পারে যদি দেখি। প্রথম এমসিকিউ হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত স্পষ্টিককে কি বলা হয়ে থাকে? আল্ট্রাসোনোগ্রাফিতে যে জিনিসগুলো ইউজ করা হয়, এখানে দেখো সবগুলো শব্দ অনেক কাছাকাছি। তোমরা মনে রাখবা আল্ট্রাসোনোগ্রাফিতে সবসময় ইউজ করা হয়ে থাকে ট্রান্সডিউসার, যেটার মাধ্যমে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিক প্লেটে ছবি তোলা হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে ট্রান্সডিউসার। আমরা পরের কোয়েশ্চনে যাই। এখানে বলা হয়েছে সাধারণত শরীরের কোন অংশে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়? দেখো, মেডিকেলে আমরা নর্মালি কি করি, আমাদের যখন হাড়গোড় ভেঙে যায়, ব্যথা পাই, শরীর বেশি ব্যথা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা নিজেদের অবস্থা বোঝার জন্য এক্সরে করে থাকি। আর আল্ট্রাসোনোগ্রাফিটা আমাদের জন্য মোস্ট কমন হচ্ছে কখন? যখন একজন প্রেগনেন্ট ওয়েমেন থাকে, অথবা তোমার হচ্ছে ধরো আমাদের অনেক বেশি পেট ব্যথা করতেছে, ওই সব টাইম।
তো এক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি তোমার সবচেয়ে বেশি করা হবে হচ্ছে জরায়ুতে, যেইটার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের রোগ এবং প্রেগন্যান্সিতে একজন মহিলার পেটে বাচ্চার কী অবস্থা আছে এইসব কিছু নির্ধারণ করতে পারি। আমরা পরের স্লাইডে যাই, যেখানে লেখা আছে হাড়ের ফাটল এবং স্থানচ্যুতি শনাক্তকরণে ব্যবহৃত হয়। এইটা আমরা সবাই জানি, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কি করবা? এক্স রে করবা। এক্স রে করে দেখব আমাদের কি অবস্থায় আছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্স রেকে শোষণ করতে পারে কোনটি? একটা জিনিস মনে রাখবা, এক্স রেকে শোষণ করতে পারে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম, এবং আমাদের এই ক্যালসিয়াম দিয়েই তো আমাদের হাড়গোড় তৈরি হয়, রাইট? তো সেক্ষেত্রে আমরা এই হাড়গোড়ের অবস্থা বোঝার জন্য এক্স রে এজন্যই করি যে এক্স রেকে হচ্ছে শোষণ করতে পারে ক্যালসিয়াম। তাহলে আমাদের উত্তর কি? ক্যালসিয়াম। আমরা পরের স্লাইডে দেখি রহিম মিয়ার পেটের আলট্রাসোনোগ্রাফি করতে হবে, এই ক্ষেত্রে ব্যবহৃত শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত? আচ্ছা, এখানে আমি আগে উত্তরটা বলে দিই। এই উত্তরটা হচ্ছে 21,000 হার্টজ। এখন কথা হচ্ছে আমি এই উত্তরটা 21,000 হার্টজ কীভাবে বললাম? এখানে কি আমি কোনো ম্যাথ করছি, না আমি আনসার মুখস্থ করে আসছি? আমি আনসার মুখস্থ করে আসি নাই, আমি আমাদের বইয়ের একটা লাইন থেকে এই কথাটা বলতেছি। আমাদের বইয়ে স্পষ্ট লেখা আছে যে আলট্রাসোনোগ্রাফি করা হয় মানুষের শ্রাব্যতার সীমার বাইরে। এরকম একটা লাইন কমপ্লিটলি সেম টু সেম লাইন পাবা তুমি বইয়ে, যেটা লেখা আছে কি করা হয় কি মানুষের শ্রাব্যতা সীমার বাইরে। আর এই মানুষের শ্রাব্যতার সীমা কত? মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে শুরু করে 20,000 হার্টজ অবধি। তাহলে অপশনে দেখো 20 থেকে শুরু করে 20,000 হার্টজ অবধি, 1000 পড়ে যাচ্ছে, 2100 পড়ে যাচ্ছে, 10,000ও পড়ে যাচ্ছে। তাহলে আমার হাতে একমাত্র অপশন কি? সেই 21,000 হার্টজ। তো এখানে আমি কোনো কমপ্লেক্স অঙ্ক করি নাই, কিছু করি নাই, জাস্ট কি আমি ওই বইয়ের লাইনটা কাজিয়ে লেগেছি যে মানুষের শ্রাব্যতার সীমা মানে 20 থেকে 20,000 হার্টজের মধ্যে আলট্রাসোনোগ্রাফি করা হয় না, তার বাইরে করা হবে। তাহলে ফর শিওর আমার এখানে আনসার হচ্ছে 21,000 হার্টজ। আমরা পরের কোয়েশ্চনে যাই, এক্স রের সাহায্যে কোন অঙ্গের সমস্যা শনাক্ত করা যায়? অফকোর্স হাড়। এটা আমরা আরও আগেও একবার পড়ে আসছি, এই কোয়েশ্চনটা অনেকবার রিপিট হয়েছে, সেজন্য তোমাদের এখানেও রিপিট করা হচ্ছে। কেয়ারফুল থাকবা, এক্স রের সাহায্যে বললেই যেন হাড় দাগা, অন্য কিছু না দাগায় ফেল। আমরা পরের কোয়েশ্চনে যাই, এখানে বলা হয়েছে দাঁতের ক্যাভিটি বের করার জন্য কোনটি ব্যবহার করা হয়? আমাদের যাদের দাঁতে কখনো ব্যথা হয়েছে বা কখনো দাঁতের ডাক্তার দেখাতে গিয়েছি, একটা জিনিস খেয়াল করবা, ওনারা কিন্তু কখনো আমাদের এক্স রে ছাড়া দেখতে চায় না, কারণ তোমার হাড় যেমন ক্যালসিয়াম দিয়ে তৈরি, দাঁতও কিন্তু ক্যালসিয়াম দিয়েই তৈরি। আর এই দাঁত ক্যালসিয়াম দিয়ে তৈরি যে কোনো জিনিসের অবস্থা বুঝতে গেলে আমাদের সেটার এক্স রে করতে হয়, সেজন্য আমরা হচ্ছে ক্যাভিটি বের করার জন্য ওই এক্স রে করে থাকি। আমরা পরের স্লাইডে যাই, যেখানে লেখা আছে ফুটবল খেলতে গিয়ে সাইফুলের পায়ের হাড় ভেঙে গেল, এটি নিশ্চিত করার জন্য কোন পরীক্ষাটি কার্যকরী? আবার সেই ঘুরে ফিরে আমাদের এক্স রে আসলো। আমরা পরের কোয়েশ্চন দেখি, যেখানে লেখা আছে নিম্নের কোনটিতে আলুর প্রতিসরণ ব্যবহার করা হয়? তোমরা কি ভাইয়ার কাছে আলুর প্রতিসরণ জিনিসটা বুঝে নিয়েছো? আলুর প্রতিসরণ মেইনলি ইউজ করা হয়ে থাকে হচ্ছে গিয়ে তোমার সিটি স্ক্যান করতে গিয়ে। সিটি স্ক্যানের ফুল ফর্ম হচ্ছে তোমার কম্পিউটেড টোমোগ্রাফি। এই টোমোগ্রাফি ওয়ার্ডটাই হচ্ছে বেসিক্যালি তোমাদের আলুর সাথে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। তো এখানে আলুর প্রতিসরণ ব্যবহার করা হবে কোথায়? আমার সিটি স্ক্যানে। আমরা পরের কোয়েশ্চনে যাই, হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, এখানে সেটার আগে আমরা প্রত্যেকটার এখানে আমাদের 4টা অপশনের মিনিংগুলো একটু বোঝার ট্রাই করি। এন্ডোস্কোপি জিনিসটা কি? এন্ডোস্কোপি জিনিসটা হচ্ছে আমাদের অভ্যন্তরে কোথাও ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত দেখার জন্য তোমার হচ্ছে একটা টিউবের মতো জিনিস পাঠাবে, যেটাতে ক্যামেরা লাগানো থাকবে, এবং ওই ক্যামেরা দিয়ে আমরা হচ্ছে আমাদের বডিতে কোনো ক্ষত তৈরি হয়েছে কিনা সেটা বুঝতে পারি। এমআরআই কি? এমআরআই হচ্ছে গিয়ে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিংয়ের একটা, এটার ফুল ফর্মটা হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এইটা কিন্তু তোমাদের ক নাম্বারের জন্য লাগবে?
এমসিকিউ এর সাথে সাথে তোমাদের ক নাম্বারও শেখা হয়ে গেল যে এমআরআইটা কি। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক মানে কি, এখানে হচ্ছে আমরা তোমার চুম্বক ক্ষেত্র ব্যবহার করতেছি। তাহলে ম্যাগনেটিক বলতে আমরা এখানে কি ব্যবহার করতেছি, চুম্বক ক্ষেত্র ব্যবহার করতেছি। সিটি স্ক্যানে আমরা দেখে আসছিলাম, সিটি স্ক্যান ছিল হচ্ছে কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান, যেখানে হচ্ছে আমরা আলো ব্যবহার করতেছিলাম। এন্ডোস্কোপিতেও আমরা কি ব্যবহার করতেছি, এন্ডোস্কোপিতেও আলো ব্যবহার করতেছি। ইসিজি, ইসিজি, ইসিজি এইটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো কার্ডিওগ্রাম। ইলেকট্রো বৈদ্যুতিক সংকেত। তাহলে হয়তো আমাদের আর বোঝার বাকি নাই যে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে আমরা কি করে থাকি। এখানে আমরা হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে পারি ইসিজি করার মাধ্যমে। আমি নেক্সট এবং আমাদের লাস্ট কোয়েশ্চনে যাই। এটা হচ্ছে এন্ডোস্কোপি যন্ত্রে কতটি স্বচ্ছ নল থাকে। এইটা মনে রাখবা, এন্ডোস্কোপি যন্ত্রে দুইটা স্বচ্ছ নল থাকে। একটা নল দিয়ে হচ্ছে তোমার ভেতর দিকের হচ্ছে জিনিস দেখার কাজে ইউজ করা হয়, এবং আরেকটা নল থাকে যেটা হচ্ছে তোমার বডির ওই ক্ষতর আশেপাশে যদি কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকে, বর্জ্য পদার্থ থাকে, সেইটা বের করে আনা যায়। ধমনী প্রসারিত হলে এবং শিরার কোনো সমস্যা হলে নিচের কোন পরীক্ষা করা হয়। এইটা হচ্ছে আমাদের ধমনী বা শিরা যখন প্রসারিত হয়ে যায় বা হার্ট রিলেটেড কোনো সমস্যা হয়, তখনই আমরা এনজিওগ্রাফি করে থাকি। এই এনজিওগ্রাফি করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের শরীরে থাকা ধমনী, শিরা, উপশিরা এগুলার অবস্থা সম্পর্কে আইডিয়া পেয়ে থাকি। রেডিওথেরাপি কোন রোগে প্রয়োগ করা হয়। এইটা আমরা ইন জেনারেলি আমাদের লাইফে শুনে থাকতে পারি। রেডিওথেরাপি থেরাপি ওয়ার্ডটা, রেডিওথেরাপি, কেমোথেরাপি এইসব আসলেই বুঝে যাবা সেটা হচ্ছে ক্যান্সারকে ইন্ডিকেট করতেছে। তো সেক্ষেত্রে রেডিওথেরাপির জন্য আমরা কোন রোগে প্রয়োগ করতে পারি, সেটাকে হচ্ছে আমরা ক্যান্সার রোগের চিকিৎসায় প্রয়োগ করতে পারি। ওকে, সো পুরো ক্লাসটা তো দেখলা। সো অবভিয়াসলি ক্লাস কোয়ালিটি বা এভরিথিং সম্পর্কে ধারণা হয়ে গেছে যে ভাই এক্স্যাক্টলি কেমনে পড়াই। সো যদি মনে হয় যে ভাই ক্লাস দেখে তুমি এক্সামে ভালো করতেছো বা ভালো করবা বা কনফিডেন্স আসছে একটা মনে, কোয়েশ্চেন দেখলে সলভ করতে পারতেছো, তাহলে আমি তোমাকে বলবো যদি তুমি এসএসসি 26-27 ব্যাচ হয় এবং পুরো একটা মানে বোর্ড এক্সামের জন্য এমন একটা প্রস্তুতি নিতে চাও যাতে হচ্ছে 100-তে 100 মার্কস অ্যাটলিস্ট তুমি মানে তোমার ওই আত্মবিশ্বাসটা থাকে যে আমি 100-তে 100 মার্কস পাবো, পাওয়ার না পাও, হইতে পারে 2-1টা মার্ক কম পাইছো, যাতে 95+ যাতে কনফার্ম থাকে এরকম যদি চাও, এবং তুমি যদি এই ডেডিকেটেড স্টুডেন্ট হও যে আমি এক একটা চ্যাপ্টারের উপর 7 ঘন্টা প্লাস ক্লাস করতে পারবো, মানে পুরো বেসিক থেকে তো আমরা পড়াবো এইগুলাতে, এইগুলো কোর্স, যদি এরকম ডেডিকেটেড থাকো তাহলে এইটুকু দেখতে পারো যে আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলোই কোর্স আছে। এই যে ফিজিক্সের পুরো শর্ট সিলেবাসের কোর্স, এটা ফুল সিলেবাসের হচ্ছে আলাদা চ্যাপ্টার আলাদা কোর্স থাকবে। তো এটা এসে 26-27 করতে পারবা, এটাতে শর্ট সিলেবাস ক্লিয়ার হবে। যে শর্ট সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে ওইগুলা বেসিক ফার্স্টে, ঠিক আছে, পুরো বেসিক এমনভাবে বুঝাবো মানে তুমি যদি কিছুই না জানো তাইলেও ক্লিয়ার হয়ে যাবে। মানে বেসিক টু প্রো মানে হচ্ছে একদম ও নতুন 9-এ উঠছে বা 10-এ উঠছে, ওরে প্রত্যেকটা জিনিস যেভাবে পড়ানো উচিত ওইভাবে আমরা পড়াই, লাইক প্রত্যেকটা জিনিসের বেসিক ডিপ লেভেল থেকে পড়াই। পরে হচ্ছে সিকিউ সলভ করাবো, শর্ট কোয়েশন করাবো, এমসিকিউ করাবো, এবং এইগুলো এত স্ট্যান্ডার্ডলি করাবো যে আমাদের যে ক্লাসগুলো তুমি এখন দেখতেছো ওইগুলো থেকে অ্যাটলিস্ট 5 টাইম বেটার। যেহেতু কোর্সের ক্লাস 5 টাইম বেটার, কেন মানে কোর্সের ক্লাসই এই জন্যই যে 5 টাইম বেটার এটা না, এটার নামই হচ্ছে বেসিক টু প্রো, মানে এটা রিভিশন ক্লাস না, এটা বেসিক টু প্রো, মানে যাবতীয় যা যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। মানে তোমাকে আমরা এমনভাবে গড়ে তুলবো তুমি যে শুধু পরীক্ষা 100-তে 100 পাবো ওইটা না, আমি তোমাকে গড়ে তুলবো যাতে তুমি টিচার হয়ে যাও, লাইক টিচার যেইভাবে জানে এইভাবে যাতে তুমি প্রত্যেকটা জিনিস জানো, আরেকটা স্টুডেন্টকে যাতে পড়াইতে পারো। প্রত্যেকটা কোর্স ফি দেওয়া আছে, যে ফিজিক্স 1250 টাকা, ঠিক আছে, তারপর কেমিস্ট্রিও 1250 টাকা, এইভাবে হচ্ছে আমাদের ম্যাথ আছে, হায়ার ম্যাথ আছে, ঠিক আছে। সো ম্যাথ, হায়ার ম্যাথ এইগুলা হচ্ছে এই ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথে তোমরা হচ্ছে আমার সাথে নাফি স্যারকে পাবা, ঠিক আছে। তারপর হচ্ছে যে বায়োলজিতে হচ্ছে যে নুরাইন স্যার আছেন, স্যারের তো ক্লাস কোয়ালিটি আরও জানার কথা, তোমরা যারা স্যারের ক্লাস করছো, না করলে নুরাইন খান স্যার দিয়ে স্যারের ক্লাস করো, হিউজ লেভেলের ভালো পড়ান। ইংরেজিতে হচ্ছে আমাদের ধ্রুব স্যার আছে। তো এই যে প্রত্যেকটার ডিটেলস আছে, এই কোর্সগুলো রানিং, তো তুমি ভর্তি দিতে পারবা। আবার কম্বো যদি নাও, লাইক মনে করো ফিজিক্স কেমিস্ট্রি একসাথে নিতেছে, একটা ডিসকাউন্ট পাবা, এই যে প্রাইস লিস্ট দেওয়া আছে। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একসাথে নাও, এই যে আরেকটা ডিসকাউন্ট পাবা, প্রাইস লিস্ট দেওয়া আছে। কম্বো নিলে একটু ডিসকাউন্ট পাবা, লাইক ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ একসাথে নিলেই যে ডিসকাউন্ট পাবা, লাইক 250 টাকা 500 টাকা এইভাবে কমে আর কি। ফুল প্যাকেজ যদি নাও তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবা। ফুল প্যাকেজ নিলে
7,500 টাকার জায়গায় মাত্র 6,490 টাকা পে করলেই ফুল লাইক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ ইংলিশ এগুলো নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না, ফুল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, শর্ট সিলেবাসের সব। আর বাকি সেই 27 যদি হোক তো এই কোর্স করবা, সাথে যে চ্যাপ্টারগুলো বাকি থাকবে ওগুলোর জন্য আলাদা কোর্স আসবে, মানে শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারের জন্য। সো ভর্তি হওয়ার জন্য কী করবা ভাইয়া, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ দিলে হয়ে যাবে। তুমি মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া আমি এই কোর্সে ভর্তি হতে চাই। বাকিটা হচ্ছে আমাদের অ্যাডমিনরা দেখে নেবে, যে তোমাকে সব কিছু বলবে, কেমনে টাকা পাঠাবা, কোন গ্রুপে অ্যাড হবা। ঠিক আছে, তো এগুলা তুমি হচ্ছে একদম সেরাভাবে করতে পারবা আর কি। তুমি মনে করো প্রিমিয়াম একটা ভাইব পাবা, এই কোর্সগুলো এইভাবে সাজানো হয়েছে। সো ভর্তি হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, বেস্ট অফ লাক। আর দোয়া শুভকামনা রইল, এক্সাম যাতে ভালো হয়, তুমি যে এক্সামই দিতেছো সামনে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।